আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের টার্গেট বাউ 2.0, আমাদের যে এক্সাম ব্যাচটা আছে এই ব্যাচের আন্ডারে তোমরা জানো যে আমাদের গাইডলাইন সেশন গুলো হয়ে থাকে। 1-to-1 গাইডলাইন সেশন আমরা মানে সবার সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি। প্লাস যেগুলো কমন প্রবলেম আছে এগুলা নিয়েও আমরা ডিসকাস করি। যেটার আজকে 3 নাম্বার গাইডলাইন সেশন হচ্ছে আজকের আমাদের এই গাইডলাইন সেশনে। আমি আছি, মোহাম্মদ জুহাইর রাকেশ, সাথে তোমাদের রাতুল হয়ে আছে, এবং স্পেশাল গেস্ট হিসেবে আমাদের গত বছরে চান্স প্রাপ্ত প্রান্ত আছে। প্রান্তর পরিচয় দিয়ে দিবে। ও বর্তমানে এখন আমাদের হচ্ছে জুনিয়র আর কি। তারপরেও ও সংক্ষেপে ওর পরিচয়টা দিয়ে নিবে পরে, যখন ওর সাথে আমরা কন্টাক্ট করব আর কি, বা ওর কাছে প্রশ্নগুলো যখন তোমরা করবা, বা কিছু কমন প্রশ্ন আছে যেগুলো ও ফেস করছে সেগুলো ওর মুখ থেকে শোনার চেষ্টা করব। কারণ আমরা 2 বছর আগে বা 3 বছর আগে ক্যাম্পাসে আসছি বা ভর্তি হয়েছি, কিন্তু প্রান্ত হচ্ছে গত বছর মানে পরীক্ষা দিয়ে চান্স পাইছে। ও এইরকম সিচুয়েশনে ছিল। আর আজকে তোমরা সবাই জানো যে হচ্ছে আজকে আমাদের গাইডলাইন সেশনটার টাইটেলটা আমরা এইভাবে ঠিক করছি যে এগ্রি লাস্ট ফাইট। যদিও এগ্রি এক্সামটা এবার লাস্ট এক্সাম না আর কি, কিন্তু প্রতি বছরই কিন্তু এগ্রি এক্সামটা মানে এগ্রি গুচ্ছ যে এক্সামটা আছে এটা কিন্তু সর্বশেষ পরীক্ষা হয়। তো সেইখানে কিভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে আমরা মানে আলোচনা করি আর কি। তো এইবার যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি প্লাস গুচ্ছ পরে আছে, তো এগ্রি কিন্তু লাস্ট না। সেইভাবে তোমাদের মানে প্রিপারেশন নিতে হবে। তোমাদের অনেক কমন কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা শুনবো, বা তোমরা কিভাবে প্রিপারেশন নিবা সেগুলো শুনবো। তো কিছু কমন প্রশ্ন আগে নিয়ে নেই, বা কিছু কমন প্রশ্ন আছে সেগুলো আগে আমরা ডিসকাস করি, তারপরে তোমাদের কাছে যাব। তোমরা এক এক করে আমাদের কাছে প্রশ্ন করতে পারবা, বা তোমাদের কি কি সমস্যা আছে সেগুলো তুমি আমাদের সাথে শেয়ার করতে পারবা। অথবা তোমরা সরাসরি প্রান্তকে প্রশ্ন করতে পারবা যে প্রান্ত গত বছরে কি কি মানে তোমার পজিশনের থেকে বা তোমার সিচুয়েশনের থেকে কিভাবে ওভারকাম করছে। প্রান্ত কিন্তু গত বছর মানে কোনো জায়গায় চান্স না পেয়েও লাস্ট এক্সাম এগ্রিতে পরীক্ষা দিয়ে 290তম হয়েছিল। তো সেক্ষেত্রে এটা তোমাদের কাছে একটা বিগ এক্সাম্পল হিসেবে আমরা রাখার চেষ্টা করছি। সেজন্যই প্রান্তকে আজকে আনা আর কি। আমাদের অনেক স্টুডেন্ট আছে, প্রান্ত না আরো অনেক স্টুডেন্ট মানে প্রান্ত বাদে আরো অনেক স্টুডেন্ট আছে যারা মানে কোথাও চান্স না পেয়ে গত বছর হচ্ছে এগ্রি এক্সামে খুব একটা ভালো পজিশনে থেকে, এবং খুব একটা ভালো ফ্যাকাল্টিতে পড়তেছে। তো আগে আমরা কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে নেই। কমন প্রশ্নের ভিতরে প্রথমেই একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে মানে এখন কি শুধু মানে কোশ্চেন ব্যাংক সলভ করলেই এনাফ, নাকি বই পড়া লাগবে, বা হচ্ছে বই বই পড়লেও কোন কোন সাবজেক্টের বইগুলো পড়া লাগবে, এগুলো নিয়ে আমরা যদিও কথা বলছি। তারপরেও আমি রাতুলকে বলবো যে তুই একটু সংক্ষেপে যদি বলিস যে এখন কি শুধু মানে কোশ্চেন ব্যাংক পড়বে, নাকি শুধু বই পড়বে, নাকি দুইটাই করবে, কোনটা করলে ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ রাকেশ। আহ, গত গাইডলাইন সেশনে আমি মোটামুটি বলছি যে কোন কোন বই পড়া লাগবে বা কোশ্চেন ব্যাংক কিভাবে কি সলভ করা লাগবে। স্টিল আমি বলি যে তুমি যদি বায়োলজির ক্ষেত্রে বলো, ভাইয়া বায়োলজি কিন্তু এখন বই ছাড়া উপায় নাই, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই। তোমরা জানো যে বায়োলজির ক্ষেত্রে সবকিছুই থিওরি, কোনো ম্যাথ নাই, ঠিক আছে? সো বায়োলজির ক্ষেত্রে তুমি মেইনলি বইটাই পড়বা, ঠিক আছে? আর কেমিস্ট্রির ক্ষেত্রে সাথে তো অবশ্যই বায়োলজির কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করবা, এবং যত বেশি পারো কোশ্চেন ব্যাংক সলভ করবা, ঠিক আছে? সরি, কোশ্চেন সলভ করবা, ঠিক আছে? এই জিনিসটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, যে কোশ্চেন ব্যাংক সলভ এবং ওই সাবজেক্টে যত বেশি কোশ্চেন পারো সলভ করবা, ঠিক আছে? কিন্তু মেইন কোশ্চেনটা তখনই আসে যখন হচ্ছে ম্যাথ বা ফিজিক্স এর ক্ষেত্রে আসে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে তো বই পড়ার কোনো দরকারই নেই আমি বলবো। তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করো এবং ওই টাইপের তোমার কাছে যত ম্যাথের সোর্স আছে ওইটা সলভ করো, ঠিক আছে? আর ফিজিক্স এর ক্ষেত্রেও এই সেম কথাই বলবো, তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন ব্যাংকের ওই টাইপ গুলা সলভ করো এবং ওই টাইপ গুলাই বারবার প্র্যাকটিস করতে থাকো। কিছু জিনিস আছে যেমন ধরো একক মাত্রা, এই জিনিসগুলো একটু মুখস্থ করার ব্যাপার আছে, এগুলো একটু বই থেকে দেখে নিতে পারো, বা তোমার কাছে যদি কোনো সহায়ক বই থাকে ওইখানে দেখবা যে একবারে টেবিল আকারে বা একবারে বুলেট পয়েন্ট আকারে সবগুলা দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। এবার আসলো কেমিস্ট্রির বিষয়। কেমিস্ট্রির বিষয়ে তুমি যেগুলা ইম্পর্টেন্ট টপিক ওইগুলা একটু বই থেকে পড়ার চেষ্টা করো। যেমন ধরো সংকরায়ন, এখান থেকে বলে দেওয়া যায় যে একটা কোশ্চেন আসবে। তারপর দেখা যাচ্ছে পিএস এর ম্যাথ, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে ধরো তোমার রাসায়নিক পরিবর্তন থেকে কেপি গ্যাসের এই টপিক গুলা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এইগুলা থেকে তুমি বইয়ের দাগান লাইনটা একটু পড়তে পারো, সাথে হচ্ছে তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে? কেমিস্ট্রি কিন্তু শুধু বই পড়লে তোমার হবে না, ঠিক আছে? আর ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তুমি মেইনলি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা এবং সাথে ওই টাইপের যত ম্যাথ আছে সবগুলা করবা। আশা করি বুঝাইতে পারছি।
ওকে, ধন্যবাদ রাতুল। আমি হচ্ছে প্রান্ত। প্রান্তকে একটু সংক্ষেপে মানে ওর পরিচয়টা দেওয়ার জন্য বলতেছি। প্রান্ত, একটু সংক্ষেপে তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম। আমি শাহাদাত প্রান্ত, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। আমার কলেজ ছিল কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, বাগাতিপাড়া, নাটোর। আমি গত বছর আর কি 2023-24 সেশনে পরীক্ষা দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 290তম পজিশন অর্জন করি। এই তো, এটা আমার পরিচয় হলো। আচ্ছা, তো ধন্যবাদ আমি প্রান্ত। এটা প্রান্তর প্রান্ত সংক্ষেপে পরিচয়টা দেওয়ার মানে আমি একটা জ- দেওয়ার জন্য মানে একটা কারণ আছে। তোমরা অনেকেই হচ্ছে মানে গাইডলাইন সেশন গুলোতে জয়েন করো, দেখা যায় যে 15-20 জনের বেশি জয়েন করো না আর কি। তো গত বছরও এরকম হয়েছিল, মানে আমাদের গত বছরের চেয়ে কিন্তু এইবার স্টুডেন্ট সংখ্যা ডাবল। ঠিক আছে, তারপরেও দেখা যায় যে 10 থেকে 15 জন বা 15-16 জন বা 17 জন 20 জন এর বেশি কিন্তু গাইডলাইন সেশন গুলোতে জয়েন করে না। তো আমাদেরও কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি যদি টাকা দিয়ে ভর্তি হয়ে তোমার মানে পরীক্ষা যদি না দাও, এটা তোমার দায়বদ্ধতা তোমার কাছে। বা তোমার যদি কোনো সমস্যা না থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের যাদের সমস্যা আছে তাদের নিয়েই কাজ করতে চাই, তাদের কথাই শুনতে চাই। তো অনেকেই ভাবে যে হচ্ছে এই গাইডলাইন সেশন গুলোতে জয়েন করে কি করব বা আমার আসলে আলটিমেটলি লাভ কি। আমি বলবো যে তুমি শুধু হচ্ছে পড়াশোনা দিয়ে কোনোদিন মানে এই অ্যাডমিশন জার্নিতে সফল হতে পারবে না। তোমার কিছু ট্রিক্স আছে, তোমার কিছু জিনিস ফলো করা লাগবে, যেগুলো তোমাদের মানে হচ্ছে আমরা যারা পার করে আসছি বা এডমিশন সিজন যারা পার করে আসছে, যারা চান্স পাইছে যারা চান্স পায়নি, সবার থেকে অভিজ্ঞতা নেওয়ার একটা মানে দরকার আছে। সে কেন চান্স পাইলো না বা সে কেন চান্স পাইছে, সেই অভিজ্ঞতাগুলো যখন তোমার সাথে শেয়ার করবে, তোমার ওই অ্যাডমিশন জার্নির ওই পরীক্ষাটার মানে অনেকটাই সোজা হয়ে যাবে। তার কারণেই আমরা এই গাইডলাইন সেশন গুলা নিয়ে থাকি, এবং যে অল্প কিছুজন জয়েন করে এদের নিয়েই আমরা কাজ করতে চাই বা এদের সমস্যায় শুনতে চাই, তারা তাদের সমস্যা আমাদের মাধ্যমে সলভ করে নেয়, এটাই চাই আর কি। তো আমরা মনে হয় যে তোমাদের পার্সোনাল প্রবলেমে চলে যেতে পারি। তোমরা এক এক করে মানে এক এক করে তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো প্রবলেম থাকে তো করতে পারো। যে কোনো একজন আনমিউট করো। আচ্ছা, প্রথম জন্য কেউ হয়তো বা আনমিউট করতে যাচ্ছে না, যে হচ্ছে কে প্রথমে প্রশ্ন করবে। তোমরা কিন্তু আরো দুইটা গাইডলাইন সেশন তোমরা পার করে আসছো, তোমরা জানো যে এটা পুরাটাই ইনফর্মাল একটা জায়গা, কোনো সমস্যা নেই। তুমি তোমার পার্সোনাল প্রবলেম বা তুমি কি ফেস করতেছো যে কোনো কিছু শেয়ার করতে পারো। আচ্ছা, আমি একটু বলি, কারোর যদি কথা আনমিউট করে কথা বলতে হেজিটেট হয়, সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। ধন্যবাদ। সুলতান মাহমুদ মনে হয় কিছু বলতে চাচ্ছিল, বলো ভাইয়া। সুলতান মাহমুদ বাদে অন্য কেউ প্রশ্ন করতে চাইলেও করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলে জাস্ট তুমি তোমার প্রশ্ন বা তোমার প্রবলেম বলতে পারো। ভাইয়া আমার নাম মুরাদ হাসান। জি ভাইয়া, বলো। আচ্ছা ভাইয়া, আমার এখন হচ্ছে প্রশ্ন যে এই মডেল টেস্টের এই সময়টাতে মানে কিভাবে পড়লে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। মানে আমরা চাইলেও তো একদিনে যে সবগুলো সাবজেক্ট শেষ করে দেন মডেল টেস্ট দিতে পারবো এইরকম তো না। মানে কিভাবে পড়লে আসলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ মুরাদকে। আমি প্রান্তকে বলবো যে এটার একটু অ্যান্সার দিয়ে দাও তুমি। যেহেতু তুমি গত বছর একদম টপ করছো, প্রায় বলা যায় যে অনেকগুলা কোচিং সেন্টারে তুমি ভর্তি ছিল, সাথে আমাদেরটাতেও ছিল, সবগুলোতেই সবসময় টপে থাকতে, এবং আলটিমেটলি তোমার পজিশনও 290তম হয়েছিল। আমি যদিও ভাবছিলাম যে তুমি টপ 50-র ভিতরে থাকবা, তাও খারাপ না। এগ্রিকালচার ফ্যাকাল্টি 320 জনই পায়, তুমিও পাইছো। তো তুমি কিভাবে মডেল টেস্ট এক্সাম গুলোতে মানে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়েছিল, তুমি কিভাবে পড়ছিলা মডেল টেস্টে? আসলেই কিন্তু সবগুলা সাবজেক্ট একসাথে পড়া যায় না, বা পরীক্ষা কিন্তু আলটিমেটলি সবগুলা সাবজেক্টেরই দেওয়া লাগে। তো সেক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত মডেল টেস্টের জন্য? ওদের হাতে 2 দিন টাইম জি আছে, তারপরে টানা পরীক্ষা শুরু হয়ে যাবে। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আর মুরাদকে অসংখ্য ধন্যবাদ, ও প্রথমেই প্রশ্ন করছে, সাহস দেখাইছে আসলে।
আমরাও কিন্তু এই সেশনে পার করে আসছি, এইভাবে গাইডলাইন সেশন আমাদেরও হয়েছিল, আমরাও একটু এরকম ফিল করতাম, আনইজি ফিল করতাম বা এরকম, কিন্তু আলটিমেটলি এইভাবে কোনো লাভ হয় না, প্রশ্ন করতে হয়, নিজের সমস্যা থাকলে ওটা শেয়ার করতে হয়। আমরাও করছি, তোমরাও করবা সামনে, যেটুকু সময় তোমাদের জন্য আছে। তা তোমার যে প্রশ্ন ছিল ভাইয়া, দেখো তোমার সেম প্রশ্ন, আমরাও এরকম ফিল করছি যে আমরা এই অল্প সময় কিভাবে এতগুলো পড়াশোনা শেষ করবো বা রেজাল্ট কিভাবে ভালো করব। আবার দেখা যায় শুরুর দিকে মডেল টেস্টের রেজাল্ট যে খুব আহামরি ভালো হয় তাও না, আমাদের বেলায় হয়েছিল না। তো ভাইয়া ধরো কৃষির ক্ষেত্রে যেটা হয়, কৃষির ক্ষেত্রে তোমরাও জানো, সবাই জানে যে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু খুবই রিপিট হয়। তো আমরা বা আমি প্রথমে কি করছিলাম, যে বিগত সালে যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা একদম ফুললি খুব ভালোভাবে শেষ করতে হবে একটা স্টুডেন্টকে, আমি মনে করি। আমিও করছিলাম ওইটা, কিন্তু খুবই ভালো করে করতে হবে, কারণ ওই মেইন পরীক্ষাতে ইভেন যে মডেল টেস্ট গুলো হয় ওখানেও কিন্তু দেখা যায় যে 50 ইভেন 60% কোশ্চেন অনেক সময় দেখা যায় যে রিপিট হয়। তো এই জন্য বারবার বলতেছি ভাইয়া, ওই বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওগুলো তো তুমি ভালো করে পড়বাই, অবশ্যই অবশ্যই। আর একাডেমিকে যে একবারে যে আমরা সায়েন্স নিয়ে পড়ছি, আমরা যে একাডেমিক একবারে পড়াশোনা করি না এরকম না। সামান্য কিছু বা কারো প্রিপারেশন একটু ভালো থাকে, বেশিরভাগ স্টুডেন্টের এভারেজ প্রিপারেশন থাকে। তো ওই ক্ষেত্রে ওই তুলনায় করলে শেষ সময়ে এসে তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আর এই যে রাতুল ভাই একটা কথা বললো যে বায়োলজি বিষয়টা, বায়োলজিতে কিন্তু সব থেকে বেশি মার্কস থাকে ওখানে, তোমরা সবাই জানো। তো ওই জন্য বায়োলজি মেইন বুকস পড়ার কোনো বিকল্প নাই, বায়োলজি মেইন বুকস পাশাপাশি তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আর বিগত সালের যে প্রশ্ন আছে ওগুলা তো অবশ্যই অবশ্যই খুব ভালো করে আত্মস্থ করতে হবে। তুমি যদি ওগুলাতে স্কিপ করো বা যদি তোমার মেইন পরীক্ষাতে ওখান থেকে কোশ্চেন এসে তুমি যদি ওগুলো না পারো, তাহলে ভাইয়া তুমি পিছিয়ে যাবে সবার থেকে। আর যারা তোমার কম্পিটিটর আছে ওরা কিন্তু ঠিকই আগায় যাবে, কারণ ওরা ওইগুলো ভুল করবে না। তো ওইগুলো তোমাকে আগে ইনশিওর করতে হবে। আর তোমার মেইন যে সমস্যা যেটা যেটা দেখতেছো, তুমি তো মডেল টেস্ট দিচ্ছ বা দিবা, তো তুমি বুঝতে পারবা যে তোমার আসলে ল্যাকিংসটা কোথায় আছে, তোমার কোন সাবজেক্টে তোমার প্রিপারেশন খারাপ আছে, তুমি ওইটা একটু ধরে বেশি করে পড়বা। আর আসলে এই কম সময়ে ভালো করার একমাত্র একমাত্র যেটা সলিউশন বলা যায় সেটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ বেস পড়াশোনা করতে হবে একদম খুব ভালোভাবে, যেন তুমি ওইটা নেক্সট টাইম পরীক্ষাতে আসলে তুমি পারো। ধরো আজকে একটা তুমি মডেল টেস্ট দিলা, ওখানে তুমি যে প্রশ্ন ফেস করলা, ভুল করলা, ওটা তুমি তো অবশ্যই সলভ করবা। তো সলভ করার সময় তুমি এইভাবে সলভ করবা যেন এই এমসিকিউটা একদম ফাইনাল এক্সামে যদি আসে তুমি যেন ওটা পারো। এইভাবে তোমাকে সলভ করতে হবে। তুমি জাস্ট শেষ করতে হবে বলে তুমি শেষ করলা, বা পড়তে হবে বলে একবার পড়ে গেলা, কিন্তু পরবর্তী সময় যদি তুমি ওইটা ফেস করো তখন তুমি পারলা না, তাহলে তো হবে না। তো তোমাকে এইভাবে পড়তে হবে যেন একবার এটা এখন যেহেতু সময় নেই, এখন তো তোমার আর বারবার করে দেখার ওই সময়টাও নাই। তো ওই জন্য তুমি ওইভাবে পড়বা যেন তুমি নেক্সট টাইম এটা আসলে পারো। আর ভাইয়াদের যে প্রশ্ন প্যাটার্ন, তোমার প্রশ্ন ছিল যে মডেল টেস্টে কিভাবে ভালো করব। ভাইয়াদের যে প্রশ্ন প্যাটার্ন এটা কিন্তু একদম এগ্রিগুডস স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, আমি দিছি আমি জানি। তো তোমরা দেখবা যে অনেক কোশ্চেন বারবার রিপিট হয়, এটা কিন্তু অনেক একটা ভালো দিক আছে, যেটা আমি বলবো যে যেহেতু কৃষিগুচ্ছের প্রশ্নগুলো রিপিট হয়, আবার ভাইয়াদের মডেল টেস্টের কোশ্চেন গুলো অনেকাংশে রিপিট হয়। তো এইটা তোমার এক কোশ্চেন বারবার বারবার একটা রিভিশনের মতো হয়ে যাচ্ছে। ইভেন তুমি দেখবা যে আমি এরকম করছি, প্রথমে একটা ভুল করছি, ওইটা নেক্সট টাইম আবার ভুল করছি। আমার হয়তো পড়ার প্রথম টাইম ওইটা একটু ঘাটতি ছিল, কিন্তু পরে আমি বুঝলাম যে না, আমাকে এমসিকিউ গুলা ওইভাবে পড়তে হবে যেন এখন যেটা শেষ করে যাচ্ছি নেক্সট টাইম যদি ওইটা আসে আমি যেন পারি। তো তুমি এইভাবে সলভ করবে। আর এই যে ধরো একটা বই, সাপোজ তুমি ধরো বিগত সালের কোশ্চেন কিছু সলভ করলা, ওইগুলা ভবিষ্যতে আসলে তুমি যে যেভাবে পারবে ওইভাবে তো পড়বে অবশ্যই, কিন্তু কিন্তু তোমাকে এইভাবে পড়তে হবে যেন ওইটা তুমি আর না দেখলেও পারো। ধরো এরকম হতেই তো পারে যে তুমি ওইটা দেখার সুযোগ পেলে না, ইভেন তোমার ওভার কনফিডেন্স থাকতে পারে, অনেকের এটা সমস্যা থাকে, আমার হালকা ছিল যে আমি একটা এবার এটা পড়ছি, ওইটা আমার আর পড়া লাগবে না। কিন্তু না ভাইয়া, তোমার হাতে যতটুকু সময় আছে তুমি প্রপার ইউজ করবা। ওই সহজ বলে যে তুমি পড়বা না, তো ধরো ধরো তোমার একটা সাবজেক্ট খুব ভালো লাগে, সাপোজ সেটা কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, বায়োলজি হতে পারে। তুমি মনে করতেছো যে না ওইটা আমি পড়বো না বা আমি তো পারি সব, না এরকম না, তোমার হাতে যতটুকু সময় থাকবে তুমি রিভিশনের মধ্যে রাখবা। আর বারবার চেষ্টা করবা যেন ওইটা তুমি একবার পড়লেই যেন নেক্সট টাইম পারো আর কি, এইভাবে পড়বা, কিন্তু তুমি সময় পেলে অবশ্যই রিভিশনের মধ্যে রাখবা। আর যেহেতু এখানে প্রচুর রিপিট হয়, এই যে বারবার একটা কথা বলার কারণ একটাই, যে এখানে রিপিট হয়। তুমি বিগত সালের কোশ্চেন যেগুলো যখন সলভ করতে যাবা দেখবা কত কত কোশ্চেন গুলো যে রিপিট হয়। তো প্রশ্ন ব্যাংক আচ্ছা, আমি বায়োলজি প্রান্তর থেকে সাথে আমি প্রান্তর সাথে একটু অ্যাড করি। ধন্যবাদ প্রান্ত, তুই তুই মানে অনেক ভালোভাবে মানে বলে দিছিস আর কি। প্রান্ত কিন্তু জি আমাদের জি জুনিয়র, যার কারণে তুই করে আমি বলতেছি। এটা ওর ভাবে না যে ও আমাদের ব্যাচমেট, ও আমাদের গত বছরের হচ্ছে চান্স প্রাপ্ত। আচ্ছা, আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করি। মডেল টেস্টের ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারো, আমি যেটা ট্রাই করতাম আর কি।
কারণ তুমি কিন্তু 4টা বা 5টা সাবজেক্ট একসাথে পরীক্ষা দিবা। এখন তুমি কি 4টা বা 5টা সাবজেক্টই মানে একটা মডেল টেস্টের আগে পড়বা কিনা। তোমাদেরকে আমি হচ্ছে একদম প্র্যাকটিক্যালি একটা মানে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তোমাদের আজকে কিন্তু সাবজেক্ট ফাইনাল গুলো শেষ হয়ে গেল, তোমাদের হাতে আছে আর 2 দিন, তারপর থেকে মডেল টেস্ট শুরু হবে। তুমি মডেল টেস্ট গুলাকে এইভাবে ধরো যে হচ্ছে তুমি 5টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট একবারে পড়ে যাবে না, ঠিক আছে, বা একবারে পড়ে পরীক্ষাটা দিবা না। তুমি আজকে, কালকে আর পরশুদিন যেটা টাইম আছে, এই 3 দিনের ভিতরে ধরো 2টা সাবজেক্ট শেষ করবা, ঠিক আছে। তুমি 2টা সাবজেক্ট শেষ করবে, ধরো বায়োলজি বা কেমিস্ট্রি 2টা সাবজেক্ট একসাথে, যেহেতু এই 2টা সাবজেক্টে একটু থিওরিটিক্যাল টার্ম বেশি। তুমি এই 2টা সাবজেক্ট পড়ে তুমি মডেল টেস্ট 1টা ফেস করবা। এর মানে এই না তুমি যে ফিজিক্স আর ম্যাথ কিন্তু দাগাবা না, এরকম না। তুমি এই 2টা সাবজেক্ট মানে পড়ে পরীক্ষাটা দিলা, এবং ওই 2টা সাবজেক্ট তুমি কিন্তু এই মডেল টেস্টের আগে পড়লা না তাই বলে যে তোমার পড়া হয়নি তা কিন্তু না। তুমি কিন্তু বিগত মানে যে পরীক্ষাগুলা বা তুমি কিন্তু রিভিশনের ভিতরেই ছিলা। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে এই 2টা পড়ে প্রথম মডেল টেস্টটা ফেস করলা, তারপরে সেকেন্ড মডেল টেস্টে তুমি ফিজিক্স পড়লা। তার মানে কি তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স কিন্তু শেষ হয়ে গেল। থার্ড মডেল টেস্টে এসে তুমি হচ্ছে ম্যাথটা পড়লা মানে তার আগের দিন। তার মানে দেখো যে তোমার কিন্তু ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি একবার কিন্তু শেষ হয়ে গেল। তুমি 3 নাম্বার বা 4 নাম্বার মডেল টেস্টেই কিন্তু ফুল তোমার প্রিপারেশন হয়ে গেল। এরপরে তুমি সেম ভাবে আবার আগাবা, ঠিক আছে। 5 নাম্বার মডেল টেস্টের আগে আবার বায়োলজি পড়লা, বা এখন কিন্তু তোমার পড়ার অ্যাবিলিটিটা বেড়ে যাবে। তখন তুমি বায়োলজির সাথে কেমিস্ট্রিও একদিনে শেষ করতে পারবা। এইভাবে তুমি পর্যায়ক্রমে আগাবা, দেখবা যে এই মডেল টেস্টের মাধ্যমে যে কয়টা মডেল টেস্ট আছে তোমার 3 থেকে 4বার রিভিশন হবে। তো তুমি ফার্স্ট মডেল টেস্টে এইভাবে ভাবো না যে তোমার 5টা বা 4টা সাবজেক্ট একবারে পড়ে যায় পরীক্ষা দিতে হবে। তুমি জাস্ট ভাবো যে আমি 2টা সাবজেক্ট পড়ে বাকি 2টা সাবজেক্ট আমার যা পড়া আছে বা যা আমার নলেজ আছে এইটার মাধ্যমে আমি এক্সাম দেবো। তাহলে তোমাদের মানে 2 থেকে 3বার রিভিশন কমপ্লিট হয়ে যাবে, প্লাস হচ্ছে তোমাদের একটা ভালো আউটপুট আশা মানে পাবা আশা করি। তো আশা করি যে তুমি এই প্রশ্নের উত্তরটা পাইছো। এরপরে আমি রাতুলের কাছে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আমাদের ইনবক্সে আসছে, যে ভাইয়া কোথাও চান্স না পাওয়ার হতাশা কাজ করে এখনো, চান্স না পাওয়ার হতাশা কাজ করে এখনো, কিন্তু কনফিডেন্স পাচ্ছি না। এটার মনে হয় যে সবচেয়ে ভালো অ্যান্সার দিতে পারবে রাতুল, কারণ হচ্ছে ও কোনো জায়গায় চান্স পায় নাই। কৃষি গুচ্ছতে চান্স পাইছে, প্লাস হচ্ছে আহ, আমাদের প্রান্তও বলতে পারবে। ও লাস্ট বার হচ্ছে কোনো জায়গায় চান্স না পেয়ে লাস্ট এক্সামে কৃষি গুচ্ছতে 290তম হয়েছে। আর তোমাদের একটা মানে ধারণা থাকে যে যে কোথাও চান্স পায় না সেই হচ্ছে কৃষি গুচ্ছে চান্স পায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ দেখো, রাতুল কোনো জায়গায় চান্স না পেয়েও কৃষি গুচ্ছতে চান্স পায় আমার সাথে পড়তেছে, এবং আমি মানে অ্যাডমিশন জার্নিতে মেডিকেল বাদে যেগুলোতে পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোতেই চান্স পাইছিলাম, সবগুলাই বাদ দিয়ে আমি কৃষিতে পড়তেছি। তাহলে আলটিমেটলি দেখো, এইরকম আমাদের অনেক ফ্রেন্ড আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট, এ ইউনিট ডি ইউনিট দুইটাই ফার্স্ট, সে সবগুলো ছেড়ে দিয়ে হচ্ছে আমাদের সাথে কৃষিতে পড়তেছে। আমার ফ্রেন্ড একদম নাম ধরে আমি বলতে পারবো, অয়ন, আমাদের সাথে যখন জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ও হচ্ছে ফার্স্ট ছিল, প্লাস হচ্ছে ওই ডেন্টালে চান্স পেয়েছিল, সবগুলো ছেড়ে দিয়ে ও হচ্ছে কৃষিতে পড়তেছে। তো তোমার একটা এক্সামের মাধ্যমেই কিন্তু ভাইয়া সম্পূর্ণ অ্যাডমিশন জার্নিটা একদম চেঞ্জ হয়ে যাইতে পারে। তো রাতুল এই ক্ষেত্রে ওর হতাশা কাটানোর বা তুই কি করছিলি এটা একটু যদি সংক্ষেপে বলিস। আর সবার প্রশ্নের উত্তর নিতে হবে বা উত্তর দিতে হবে, সবগুলো অ্যান্সার একটু সংক্ষেপে দিলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ রাকেশ। তো আমি শুরুতেই বলি যে তুমি যখন কোথাও চান্স পাবা না, বারবার ব্যর্থ হবা, তখন কিন্তু তোমার কনফিডেন্স ডাউন হবে। তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে এই কনফিডেন্সটা বিল্ড আপ করা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ইজি এক্সাম দিয়ে মার্কটা বিল্ড আপ করা, আর 2 নাম্বারটা হচ্ছে প্রচুর বেশি হার্ডওয়ার্ক করা, ঠিক আছে। তো তুমি যখন প্রচুর বেশি হার্ডওয়ার্ক করবা, অন দ্যাট টাইম তোমার কনফিডেন্স এমনি বিল্ড আপ হবে। আবার তুমি যখন দেখবা যে তোমার এক্সামে মার্কটা বেশি, তখন কিন্তু তুমি অনেক বেশি কনফিডেন্স পাবা। এবং এই একটা মাত্র কারণে, যে কনফিডেন্স ইজি এক্সাম দিয়ে বিল্ড আপ করা, এই কারণে আমি কিন্তু 7 কলেজে এক্সাম দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, রাতুল 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 একটু একটু পজ কর। কাব্য আর সাদিয়া দুইজনের একটু মিউট করো, তোমাদের নয়েজ আসতেছে। কাব্য হ্যান্ড রাইজ করছো, তোমার মানে প্রশ্ন শুনবো, তুমি একটু মিউট করো। হ্যাঁ রাতুল, কন্টিনিউ করতে পারিস। আচ্ছা আমি আচ্ছা আমি যেটা বলছিলাম যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্যই কিন্তু শুধুমাত্র আমি ইজি এক্সাম দিয়েছি, ঠিক আছে। তো তুমি যখন দেখবা যে মডেল টেস্টে একটা টাইমে যায়, তোমার এমন হইতে পারে যে তুমি বারবার এক্সাম দিচ্ছ, কিন্তু তোমার মার্কস দেখা যাচ্ছে 50 নিচে চলে আসতেছে বা 55-এর নিচে চলে আসতেছে, ঠিক আছে।
তখন তুমি কি করবা, যে এক্সাম গুলা তুমি আগে দিয়েছো, ধরো আমাদের এখানে তুমি অনেকগুলো এক্সাম অলরেডি দিয়েছো, ঠিক আছে, এই এক্সাম গুলো আরেকবার দেওয়ার চেষ্টা করবা। এইটা ঠিক যে তুমি ইজি এক্সামে ইজি কোশ্চেন এক্সাম দিচ্ছ, তোমার আগে এই 100টা কোশ্চেন তোমার সলভ করা, তারপরেও তুমি এক্সাম দিচ্ছ, কিন্তু তুমি যখন একটু মার্কসটা বেশি পাবা তখন কিন্তু কনফিডেন্সটা একটু বাড়বে, ঠিক আছে। এবং চেষ্টা করবা যে মানে বেশি বেশি এক্সাম দেওয়ার, এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলা ভুল হয় ওইগুলা ভালো করে সলভ করা, যাতে নেক্সট টাইম ওই জিনিসগুলা ভুল না হয়। আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে কিভাবে আসলে আগের ভুলগুলা কমানো যায়, ঠিক আছে। ওই ট্রিক্স গুলা ফলো করে যদি তুমি ভুলগুলা আস্তে আস্তে রিকভার করতে থাকো, কারণ তোমরা আমাদের সাথে এইবার অন্তত 2500 কোশ্চেন এক্সাম দিচ্ছ, ঠিক আছে। এই 2500 কোশ্চেনের বাইরে কিন্তু কোনো টাইপের, মানে এখান থেকে তোমরা মোটামুটি টাইপ কমন পাবা মোটামুটি 85টা মতো, 80 থেকে 85টা কোশ্চেন টাইপই কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর 10 থেকে 15টা কোশ্চেন থাকবে, ওইটা হয়তো আনকমন কোশ্চেন হবে, ঠিক আছে, যেটা প্রত্যেক বছরই হয়, ঠিক আছে। তো এই 80 থেকে 85টা কোশ্চেন যদি তুমি কারেক্ট করতে পারো, এর মধ্যে যদি কিছু ভুলও যায় তাও কিন্তু তুমি ভালোভাবে চান্স পেয়ে যাচ্ছ। সো তোমার কাছে যত কোশ্চেনের সোর্স আছে বা আমাদের এখানে যত কোশ্চেন এক্সাম দিচ্ছ, এগুলো যাতে নেক্সট টাইম আর ভুল না যায়, ঠিক আছে। এই হচ্ছে কনফিডেন্স বিল্ড আপের একটা ইস্যু। আর একটা ব্যাপার হচ্ছে, এই টাইমে কিন্তু তোমাদের পড়তে ইচ্ছা করবে না, ঠিক আছে। পড়তে যখন ইচ্ছা করবে না, তখন তুমি নিজের একটু বোঝাবা, তোমাকে মনের বিরুদ্ধে যেতে হবে যে না, আমাকে পড়তে হবে, নাহলে কিন্তু আমি সেম সাইকেলে চলে যাব, সেম আবার ডিপ্রেশনে চলে যাব। আমি কি করছিলাম, আমার কৃষি পরীক্ষার আগে 1.5 মাস মতো টাইম ছিল, বা 1 মাস 10 দিন এরকম টাইম ছিল। আমি চেষ্টা করছিলাম যে এই টাইমটাতে আমার যত হতাশা লাগুক, আমি জানি যে আমাকে পড়তে হবে, যাই হয়ে যাক আমার পড়তে হবে, ঠিক আছে। আমার মনের বিরুদ্ধে যে হইলে আমার পড়তে হবে, তোমাকে কিন্তু এই কাজটাই করতে হবে। তোমার মন চাইবে যে ডিপ্রেশন, চান্স পাচ্ছি না, হতাশা, এগুলা কাটানোর উপায় হচ্ছে বেশি এক্সাম দেওয়া এবং ইজি কোশ্চেন এক্সাম দেওয়া, এবং হার্ড ওয়ার্ক করে কনফিডেন্স বাড়ানো, আর পড়া কন্টিনিউ করার ওই ব্যাপারটা যে মাইন্ডসেট, তোমাকে মাইন্ডসেট করতে হবে যে হোয়াট এভার দ্য সিচুয়েশন, উই আই হ্যাভ টু স্টাডি, ঠিক আছে। তো এই মাইন্ডসেটটা ঠিক রাখতে পারলে নেক্সট 20 দিন যদি ভালো করে পড়তে পারো, দেন কিন্তু ভালো একটা রেজাল্ট করা পসিবল। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ রাতুল। আর একটা প্রশ্ন কেমিস্ট্রি নিয়ে যেহেতু আসছে, এইটার উত্তর আমি নিয়ে নিই। ভাইয়া, কেমিস্ট্রি থিওরিটিক্যাল পার্ট গুলো নিয়ে প্রবলেমে আছি। হাজারি নাগের দাগানো লাইন গুলো পড়লেও মনে রাখতে পারি না অনেক কিছু। এখন এই লাস্ট সময়ে কেমিস্ট্রি থিওরি বেসড পড়াগুলো কিভাবে পড়লে ভালো হয়? এইটার সবচেয়ে বেস্ট হলো হচ্ছে তুমি মানে এমসিকিউ গুলা সলভ করো, যেগুলো তোমার যে বই আছে তোমার সাথে সেটা তুমি সলভ করো। মানে তুমি যদি দাগানো লাইন, অনেক সময় হয় কি, মানে তুমি লাইন বাই লাইন পড়তেছো কিন্তু আসলে তুমি প্র্যাকটিস না করার কারণে তুমি কিন্তু ভুলে যাও। তো এই এই ভুলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে, একমাত্র কারণ হলো তুমি প্র্যাকটিস করো না। তো প্র্যাকটিস না করার কারণেই ভুলে যাও। যার কারণে তুমি যদি বই আর পড়তে ভালো না লাগে, মানে মেইন বই থিওরিটিক্যাল বেসড পড়তে না ভালো লাগে, তাহলে তুমি ওই থিওরিটিক্যাল বেসড পড়াশোনাগুলো কিন্তু তুমি তোমার সহায়ক যে বই আছে তোমার কাছে সেখানে কিন্তু পেয়ে যাবে। ওইখানে তুমি এমসিকিউ সলভ করা শুরু করো, তোমার আর বইয়ে ফিরে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, রাতুলের কাছে আর একটা প্রশ্ন হচ্ছে, কত সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে? কিছু কিছু প্রশ্ন ক্যালকুলেটর ছাড়া করা যায় না, ওগুলো তো করা লাগবে না তাই না, নাকি ওগুলাও একবার দেখে যেতে হবে? রাতুল। আচ্ছা শোনো, বিষয়টা যখন কৃষিগুচ্ছের ক্ষেত্রে আসবে, আমরা জানি যে কৃষিগুচ্ছে ক্যালকুলেটর ইউজ করার করতে দেয় না বা অ্যালাউন্স নাই। সো আমাদের এমন কোনো ম্যাথ দিবে না যেটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না, ঠিক আছে। আর তোমাকে ছোট ছোট কিছু ট্রিক্স জানতে হবে, যেমন ছোট কিছু ম্যাথ, যেমন ধরো তোমার পয়েন্টের কিছু ম্যাথ, যেমন 1.5 ইন্টু ধরো 3, এই টাইপের ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন গুলো করতে হবে, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি দেয় যে ধরো 25 × 10⁻⁹/3.5, বা এটার নিচে যদি আরো এমন কোনো সংখ্যা থাকে যেটা হচ্ছে হাতে ক্যালকুলেশন করা সম্ভব না, ওই কোশ্চেন গুলো তোমার সলভই করার দরকার নেই। তুমি জাস্ট বিগত 8 থেকে 10 বছরের কোশ্চেনটা সলভ করবা। ওই 2005-6 এর দিকের কোশ্চেন কোনো সলভ করার দরকার নেই, ঠিক আছে। কারণ ওই টাইমে ক্যালকুলেটর ইউজ করতে দিত, এবং ক্যালকুলেটর দিয়ে করতে হয় ওই ম্যাথ গুলোই আসতো। সো এখন কিন্তু ওই কোশ্চেনে যাওয়ারই দরকার নাই। যারা যারা ভাবতেছে একবার করে সলভ করে যাবে, আমি বলবো একবার করেও সলভ করার দরকার নাই, ওগুলা টোটালি স্কিপ করবা, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। আর একটা কথা আমি অ্যাড করি, যদি মিটিংটা এন্ড হয়ে যায় দেন সেম লিংকে সবাই আবার জয়েন করবা, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, আমরা মেসেজ থেকে অনেক কিছুই শুনতেছি তোমাদেরকে, কিন্তু আমরা বারবার বলতেছি যে এটা পুরাটাই একটা ইনফর্মাল, মানে তোমাদের গাইডলাইন সেশন, এখানে তোমাদের কথা আমরা শুনতে চাই। তোমরা যারা আনমিউট করে প্রশ্ন করতে যাচ্ছ তারা একটু প্রশ্ন করতে পারো।
আমাদের স্টুডেন্টদের সাথে কিন্তু সম্পর্ক একদম নাম মানে আমাদের মুখস্থ হয়ে যায়। পরে ওদের সমস্যা আমরা মানে সলভ করতে করতে এমন হয়ে যায় যে ওদের নাম সহ মুখস্থ হয়ে যায়। যেমন আগের বছরের এই যে প্রান্ত, তারপরে জিনিয়া ছিল, তানিয়া ছিল, সবার নাম মুখস্থ হয়ে যায়। তোমরা যারা আনমিউট করে প্রশ্ন করতে যাচ্ছ করতে পারো। ভাইয়া, যে প্রান্ত ভাইয়া স্টাডি স্ট্র্যাটেজিটা জানতে চাইতেছিলাম, উনি কিভাবে পড়ছে ভাইয়া। ওকে, ধন্যবাদ প্রান্ত। তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি শুনতে যাচ্ছে, তুমি কিভাবে পড়ছো আর হলো আচ্ছা, হচ্ছে আমি একটা জিনিস অ্যাড তোমার করতে চাই। এই। হুম হুম। আমি একটা জিনিস অ্যাড শিওর। করতে চাই, সেটা হচ্ছে তোমাদের প্রান্ত ভাইয়ের কনফিডেন্স কিন্তু অন্য লেভেলে ছিল। ও কিন্তু আমার মতো হচ্ছে কোথাও চান্স না পেয়ে কৃষিগুচ্ছে পাইছে ঠিক আছে, কিন্তু ও কিন্তু পরীক্ষার আগের দিন পড়ে নাই, পরীক্ষার আগের দিন আমাদের সাথে ও ঘুরছে, ঠিক আছে, আমাদের ক্যাম্পাসে আমাদের সাথে ও ঘুরছে। তো ভাইয়ার কাছে একটু আমাদের জিজ্ঞাসা ক্যাম্প করে দেখ এই লেভেলে কনফিডেন্স ওরা কই পাইছে, ও কই পাইছে আর কি, এটা জিজ্ঞাসা করতে পারো। ওর কনফিডেন্স, ওর কনফিডেন্স লেভেল আসলেই অন্যরকম। আমি গত বছরের আগের দিন মানে পরীক্ষার আগের দিন রাতে ও আমাদের সাথে ঘুরে, আমাদের সাথে সেলফি আছে ওর। ঠিক আছে, ওর কনফিডেন্স লেভেল অন্য ছিল। আমি শুধু ভয় পাচ্ছিলাম যে ওই পরীক্ষার হলের ভিতরে যায় কিছু না করে বসে, যেহেতু মানে কোনো জায়গায় চান্স পাইনি। চান্স পাইলে ওর ওই কনফিডেন্স লেভেল আমি অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি ওই দেখাই দিছে আর কি। আচ্ছা প্রান্ত, তুমি হ্যাঁ কিভাবে ভাইয়া। পড়াশোনা করছিলে লাস্টে? লাস্টে কিভাবে পড়াশোনা করছিলে, যেহেতু এগ্রি ছিল তোমার লাস্ট হোপ, প্লাস এত কনফিডেন্সের রহস্যটা কি? জি জি ভাইয়া, ভাইয়া, তারপর ধন্যবাদ আপু টাইম তোমাকে। ম্যানেজমেন্ট হলের আচ্ছা, হ্যাঁ আপু। মধ্যে। টাইম ম্যানেজমেন্ট এক এক কথায় তুমি হলো হচ্ছে এই যে এগ্রির আগে যখন থেকে পড়াশোনা শুরু করছো, কিভাবে পড়াশোনা করছো, কত ঘন্টা কি পড়ছো না পড়ছো, তারপরে এক্সাম হলে যায় তোমার কি মনে হয়েছে, এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট কি করছো, সংক্ষেপে একদম সংক্ষেপে, কিন্তু কোনো পয়েন্ট যাতে বাদ না যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যদি বাদ যায় একটু ধরাই দিন আমাকে, পয়েন্টটা জাস্ট মনে করে দিতে হবে। আচ্ছা আপু, তোমাকে ওকে, ধন্যবাদ। সমস্যা নেই। আসলে আমার প্রিপারেশন ছিল মেডিকেল বেসড, যদিও আহ, কৃষির জন্য আসলে ওইভাবে সবাই কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং থেকে যায়, এরকম সবাই হয়তো বা জানো বা এরকম। আমার ছিল মেডিকেল প্রিপারেশন, তো ওইদিকে আমি যাচ্ছি না। মেডিকেল প্রিপারেশন নিলে অবশ্যই জানো ম্যাথ পড়ে না এভাবে ভালো করে, বা ফিজিক্সের ম্যাথ গুলো থাকে, ওগুলো ল্যাগ থাকে। তো আসলে পড়াশোনাটা সেই সময় করা হয়েছিল। আর তুমি একবারে যদি মেইন অ্যান্সার দেওয়া যায় যে আমার কনফিডেন্স কেন এত বেশি হয়েছিল, আসলে প্রচুর পরিমাণে এক্সাম দিছি আমি। এটা যারা ভালো করছে সবার ক্ষেত্রে সেম। প্রচুর এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, প্রচুর এক্সাম দিছি। আর অত্যাধিক পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক যেটা ওটা করা লাগবে। নিজের জন্য যেটা টাইম, ঘুমানো, খাওয়া, গোসল যেগুলো আছে ওগুলোর জন্য টাইম রাখতে হবে, কিন্তু বাকি টাইম তোমাকে পড়াশোনায় থাকতে হবে। প্রচুর এমসিকিউ সলভ করতে হবে। আর প্রচুর এক্সাম দিতে হবে। আমি কিন্তু 2-3টা করে এক্সাম দিছি, ভাইয়াদের এখানে দিছি, তুমিও চাইলে এখানে দিতে পারো, ইভেন অন্য জায়গায় দিতে পারো, কিন্তু তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে। আর কনফিডেন্স তো তোমার বাড়বে কখন, তুমি যদি ধরো ডেমো এক্সাম বা মক এক্সাম যেগুলো আছে সেগুলোতে তুমি দেওয়ার পর যদি তোমার রেজাল্ট আলটিমেটলি 80+ থাকে, তখন কি তোমার কনফিডেন্স বাড়বে না? এই অ্যান্সারটা আমাকে দাও তো। অবশ্যই পারবে, একটা স্টুডেন্ট হিসেবে আমার তো পারছিল। আমি পরীক্ষা দিছি, ভাইয়ারা জানে, ওখানে আমার রেজাল্ট অনেক ভালো ছিল। কিন্তু প্রথম দিকে তো আমি এক্সাম পেপার দিই না, তখন তো আমার কনফিডেন্স ছিল না। তখন আমি কিভাবে পড়াশোনা করছি, আমার যেহেতু মেডিকেল বেসড প্রিপারেশন ছিল, আমার বায়োলজিতে আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো ছিল। কিন্তু গণিতে আমার কোনো ভালো প্রিপারেশন ছিল না, ইভেন আমি একাডেমিকে অত ভালো করি নাই। শেষ সময় এসে আমি গণিতে অনেক বেশি সময় দিচ্ছি। আমার কোথায় কোথায় ল্যাকিং গুলো ছিল আমি ওগুলো বের করছি, বের করে ওগুলো ওইভাবে পড়াশোনা করছি। আর প্রচুর এক্সাম, আর প্রচুর এমসিকিউ সলভ। বিগত সালের কোশ্চেন আমি বারবার একটা কথা বলতেছি আপু, তোমরা যারা কৃষি গুচ্ছতে এক্সাম দিবা, এখানে বিগত সালের প্রশ্নগুলা একদম খুব ভালো করে আয়ত্ত থাকা লাগবে। ইভেন ওইভাবেই তোমাকে পড়তে হবে যেন তুমি পারো। তার পড়াশোনার কোনো বিকল্প নেই, যেহেতু খুব কম সময় আছে তোমাদের হাতে, তোমরা এটাকে প্রপার ইউজ করবা আশা করি। আর কনফিডেন্স তো তুমি এক্সাম দাও, তোমার রেজাল্ট যখন ভালো হবে, তোমার যদি কনফিডেন্স না বাড়ে আমাকে তুমি বইলো তখন। এই তো ভাইয়া। আচ্ছা, এক্সাম হলে কি কি স্ট্র্যাটেজি ফলো করছিলা, আর প্লাস টাইম ম্যানেজমেন্ট কিভাবে করছিলা? কারণ হলো হচ্ছে 60 মিনিটে 100টা এমসিকিউ। ঠিক আছে, কোন হ্যাঁ সাবজেক্টে বেশি টাইম লাগছিল বা রাখছিলা, কিভাবে সেট করে গেছিলা, এটা এক্সাম হল সম্পর্কে একটু বল। জি, এক্সাম হল এমন একটা জায়গা ভাইয়া বা আপু, ধরো ওইখানে তো সব স্টুডেন্ট এরকম হয়, প্রথমে একটা নতুন জায়গাতে এক্সাম দিতে হয়, সবার একটু এরকম লাগবে। কিন্তু শুরু থেকে এক্সাম হলটা নিজের আয়ত্তে নিতে হবে। আয়ত্তে বলতে ধরো তুমি সবকিছু পজিটিভলি চিন্তা করতে হবে, যে এটা ভালো এটা ভালো, যতই খারাপ হোক না কেন সবকিছু পজিটিভলি নিবা। আর তুমি যখন অনেক এক্সাম দিবা, তখন তোমার একটা কনফিডেন্স থাকবে, ওইটা তোমাকে অনেক এক্সাম হলে হেল্প করে তোমার পরীক্ষা ভালোর ক্ষেত্রে। আর একটা বিষয়, যেহেতু টাইম ম্যানেজমেন্ট, এখানে তোমরা জানো বায়োলজিতে অনেক বেশি মার্কস থাকে। আর বায়োলজি টাইমটা এমসিকিউ করতে কিন্তু অনেক সময় লাগে না, কিন্তু সেই তুলনায় ম্যাথ ফিজিক্স এর সময়টা বেশি লাগে।
কোশ্চেন সেট থাকে, তোমরা যেভাবে থাক না কেন আমি সাজেস্ট করব বায়োলজিটা আগে আগে করা। ভাইয়ারা হয়তো বা এই ব্যাপারে আরো সাজেশন দিছে বা আরো দিবে তোমাদের, এটা তখন তোমরা ইয়ে করো, কিন্তু যেটাতে কম সময় লাগে সেটা আগে করার চেষ্টা করবো। আমি এইভাবে করছি। আর শুরু থেকে মেন্টালি সেট আপ থাকবে যে তোমার দ্বারা হবে, তোমার কনফিডেন্স থাকতে হবে, তোমার এক্সাম হল তোমার আয়ত্তে থাকতে হবে, সবকিছু তুমি পজিটিভলি চিন্তা করবা। কোনো রকম নেগেটিভ কোনো চিন্তা মাথায় ঢুকতে দেওয়া যাবে না। আর তুমি এই যে আগে প্রচুর এক্সাম দিচ্ছ বা দিবা বা এখনো আগে দিচ্ছ, এইটা যখন তুমি দিয়ে তোমার রেজাল্ট ভালো থাকবে তখন দেখবা তোমার এমনি হয়ে যাচ্ছে। আমি সত্যি বলতে আমার মনে আছে 28 মিনিটে আমি হয়তোবা 70+ দাগায় ফেলছিলাম, মানে চিন্তা করা যায়, মানে আধা ঘন্টার মধ্যেই 70+ দাগায় ফেলছিলাম। এইটা কোন লেভেলের কনফিডেন্স ছিল বা কত প্র্যাকটিসের ব্যাপার, এটা চিন্তা করো একটু, কত প্র্যাকটিস করা লাগছে বা করতে হয়েছে। তো তোমরা প্রচুর প্র্যাকটিস করবা, এক্সাম দাও, ওইটা খাতাতে প্র্যাকটিস করবা। ইভেন পড়ার সময় আমি একটা বিষয় খুব ভালো ইয়ে করতাম, যে আমি যখন যে কোনো কোশ্চেন সলভ করার সময় যে ম্যাথ রিলেটেড যেগুলো থাকে আর কি, আমি খাতায় লিখতাম বা লিখে লিখে করতাম। এই যখন তুমি বারবার লিখে লিখে করবা, ওইটা তোমার কিন্তু এক্সাম হলে তোমাকে ওইভাবে দেখবা যে তোমার ব্রেনের আগে তোমার হাত চলতেছে, আগে কোশ্চেন দেখার সাথে সাথে তোমার হাত চলতেছে। এটা তোমাকে আগে থেকে এই যে খাতায় প্র্যাকটিস করে করে ওই জায়গায় যেতে হবে। তা না হলে তুমি দেখছো, মনে করছো যে পারবা, তাই বলে আর দেখলা না, কিন্তু এটা তুমি এক্সাম হলে টাইম ম্যানেজ করতে পারবে না। এই তো ভাইয়া। আচ্ছা, এইটার সাথে আমি একটা সম্পূরক প্রশ্ন করি। যেহেতু ওরা মডেল টেস্ট আর কি দিবে প্রান্তর কাছে না, প্রশ্নটা রাতুলের কাছে বা হলো হচ্ছে, আমরা কিন্তু হচ্ছে পরীক্ষার আগে এক্সাম হল স্ট্র্যাটেজি বা কোশ্চেন কিভাবে সলভ করতে হবে, কোনটা আগে দাগাবে, কি করবে, এইগুলো সম্পর্কে বলে দেই। যেহেতু ওরা মডেল টেস্টটা শুরু করবে, ওইভাবে প্র্যাকটিস যাতে করতে পারে। তো রাতুল হলো হচ্ছে 100টা এমসিকিউ দাগানোর জন্য ওরা কোন স্ট্র্যাটেজি ফলো করবে, সংক্ষেপে যদি বলিস কোন সাবজেক্ট আগে কোন সাবজেক্ট পরে, কোনটার জন্য কিরকম টাইম বরাদ্দ রাখা উচিত, এই জিনিসটা একটু বলে দেয়, যাতে ওরা হলো হচ্ছে একদম মডেল টেস্ট থেকে ওইভাবে প্রিপারেশনটা নিতে পারে বা ওইভাবে পরীক্ষাগুলো দিয়ে তারপরে মেইন এক্সামে যাইতে পারে। একদম ঠিক আছে, সংক্ষেপে। ঠিক আছে, ধন্যবাদ রাকেশ। আমি মোটামুটি সাজেস্ট করবো যে তুমি প্রথমে বায়োলজিতে অ্যান্সার করবে, ঠিক আছে? বায়োলজি যেহেতু তুমি একবার দেখে অ্যান্সার করতে পারো, বায়োলজিতে কোশ্চেন থাকে 30টা, ঠিক আছে? এটা কিন্তু তুমি একবার দেখে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? 30টার মধ্যে সাপোজ তুমি 25টা পারো, ঠিক আছে? এই 25টা কিন্তু তোমার 5 থেকে মোটামুটি 7 মিনিটে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আমি ধরলাম তোমার 7 মিনিট লাগলো, ঠিক আছে? এরপর আসলাম আমাদের কেমিস্ট্রিতে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, কিছু অ্যানালাইসিস করে অ্যান্সার করা লাগে। সো সেক্ষেত্রে কেমিস্ট্রিতে যে 20টা কোশ্চেন, সাপোজ তুমি 15টা বা 17টা অ্যান্সার করতে পারলা, ঠিক আছে? এই 17টাতে তোমার সর্বোচ্চ টাইম লাগা উচিত 10 মিনিট, এর বেশি হওয়ার কথা না, ঠিক আছে? এরপরে আসে আমাদের ফিজিক্সে আমার 50% ধরো ম্যাথ থাকবে আর 50% ধরো থিওরি থাকবে, ঠিক আছে? এই ফিজিক্সের যে 20টা কোশ্চেন, এই 20টাতে আমি বলবো যে তোমার 15 মিনিট, 15 থেকে 16 মিনিটে শেষ করা উচিত, ঠিক আছে? তাহলে তোমার এখানে 25 আর 7, এই 32 মিনিট চলে গেল, ঠিক আছে? এরপরে তোমার আসলো ম্যাথে কিন্তু অনেক সময় 20 মিনিটেও কিন্তু শেষ হয় না, ঠিক আছে? সো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে তুমি লিস্ট প্রথম যে রানটা দিবা 20টাই অ্যান্সার করতে পারবা এমন না, তোমার হয়তো ম্যাথে 20 মিনিট নিলা, ঠিক আছে? এরপরে ইংলিশে তুমি জাস্ট যেগুলা পারো ওইটা আরো 5 মিনিটে শেষ করলা, ঠিক আছে? তাহলে তোমার টোটাল টাইম গেল হচ্ছে 32 আর 20, 52 আর 5 57, আর লাস্টের 3 মিনিটে তুমি হচ্ছে বাকি জিনিসগুলা, বাকি যে কোশ্চেন গুলা বাদ গেছে এই যেটা বলছিলাম, যে তাহলে তোমরা বায়োলজিতে তোমরা টোটালি নিবে হচ্ছে 7 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট, ঠিক আছে? এবং কেমিস্ট্রি শেষ করতে 15 মিনিট, এরপরে সরি কেমিস্ট্রিতে 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবে, এবং ফিজিক্সে সর্বোচ্চ 15 মিনিট, এবং ম্যাথে যেহেতু প্রত্যেকটা ম্যাথ করে করে অ্যান্সার করা লাগবে, সেহেতু 20টার 20টা না পারলেও তোমার কিন্তু অ্যাটলিস্ট 20 মিনিট যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে চলে গেল 35, 50, বাহান্ন। 52 মিনিট চলে গেল। এবং ইংলিশ চেষ্টা করবে 5 মিনিটের মধ্যে শেষ করার, যদি কমে পারো আরো কমে শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং লাস্টের 3 মিনিটে তুমি আগে যেগুলা মানে করতে পারো না বা মিস করছো সেগুলা মোটামুটি শেষ করার চেষ্টা করবে। এবং এইটা একটা স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি হইতে পারে একটাবার রান দেওয়া, ঠিক আছে? প্রত্যেকবার প্রত্যেকবার রান দিয়ে তুমি কিন্তু অনেকগুলা শেষ করতে পারো। ধরো তুমি প্রথমবার রান দিয়ে মোটামুটি 60টা অ্যান্সার করলা, ঠিক আছে? এরপরের বার রান দিয়ে ধরো আরো 20 থেকে 25টা অ্যান্সার করলা, ঠিক আছে? এবং এট লাস্ট তোমার যেগুলা 50-50 অ্যান্সার করতে পারো সেগুলা তুমি অ্যান্সার করবে, ঠিক আছে? কখনোই তুমি এমন কোন কোশ্চেন অ্যান্সার করবে না যেটা 3টা বা 4টার মধ্যে একটা হইতে পারে এমন, ঠিক আছে? যখন তুমি দেখতেছো যে 2টার মধ্যে একটা অ্যান্সার হবে, এটা তুমি শিওর হইতেছো, মানে 50% হওয়ার পসিবিলিটি আছে, ওই কোশ্চেন গুলা শুধুমাত্র অ্যান্সার করবা। তোমার যেগুলাতে হওয়ার পসিবিলিটি 33% চলে যাবে, যখন তুমি দেখবা যে এই 3টা কোশ্চেনের একটা কারেক্ট হবে, তুমি যে
চারটা কোশ্চেনের একটা বাদ দিতে পারতেছো, বাট বাকি তিনটার মধ্যে একটা কারেক্ট হবে। এই কোশ্চেন গুলো আমি সাজেস্ট করবো যে অ্যান্সার করো না, কারণ এইগুলা অ্যান্সার করলে তোমার হচ্ছে মিস্টেক হওয়ার পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে? যেমন প্রান্ত যে স্ট্র্যাটেজি ফলো করছে, ও বললো যে 28 মিনিটে 70টা অ্যান্সার করছে, ঠিক আছে? ও কিন্তু তাকে একটা রান দিছে, প্রথম রানে ও 28 মিনিট নিছে এবং 70টা অ্যান্সার করছে, ঠিক আছে? আর তুমি যদি ধরো 1 বাই 1 অ্যান্সার করতে চাও, তাইলে আমি প্রথমে যেটা বললাম, এই টাইমটা ম্যানেজমেন্ট করে তুমি চেষ্টা করবা যে শেষ করা, ঠিক আছে? এবং আমি ম্যাক্সিমাম টাইম বলছি, ঠিক আছে? তোমার হয়তো যদি কনফিডেন্স ভালো থাকে বা তুমি যদি ঠিক মতো অ্যান্সার করতে পারো, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, দেন তুমি কিন্তু এর কম সময়েও কিন্তু তুমি শেষ করে দিতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন এই দুইটা স্ট্র্যাটেজির কোনটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য, এইটা কিন্তু মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমাকেই খুঁজে বের করতে হবে। আশা করি বোঝাইতে পারছি। ধন্যবাদ রাতুল। আমি এটার সাথে আরেকটু অ্যাড করি, যে হচ্ছে তুমি ধরো দেখা গেল যে তুমি ইংলিশে অনেক ভালো, ম্যাথে অনেক ভালো, বা তুমি একদম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তারপরেও আমি বলবো যে কোনোভাবেই ম্যাথ বা ইংলিশ প্রথমের দিকে বা মাঝের দিকে রাখার কোনো প্রশ্ন আসে না। আমাদের মডেলের এক্সাম গুলোতে কিন্তু সেকশন ভাগ করে দেওয়া থাকবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। দেখা গেল যে যদি বায়োলজি উপরের দিকে থাকে তাহলে তো তুমি বায়োলজি আগে দাগাইলা, যদি না থাকে তুমি কিন্তু বায়োলজি সেকশনে আসবা। সেকশন মানে উপরে একদম লেখাই থাকবে যে বায়োলজি, তারপরে তোমার প্রশ্নগুলো শুরু হবে, যতদূর আমার মনে পড়ে আর কি। তো হচ্ছে তুমি আগে বায়োলজি দাগাবা, সেকেন্ড হলো হচ্ছে কেমিস্ট্রি দাগাবা, থার্ডে ফিজিক্স দাগাবা, ফোর্থ ম্যাথ, শেষে একদম ইংলিশ দাগাবা। যতই ভালো পারো তুমি ম্যাথ এবং ইংলিশ, যতই ভালো পারো, তারপরে তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করবা। আর রাতুল যেটা বললো, যে হলো হচ্ছে টাইম তো তোমাকে ভাগ করেই দেখাইলো, আর তারপরেও তোমার মানে রান দেওয়ার চেষ্টা করবা। মানে তুমি পারতেছো না জন্য একদম বসে থাকবা এমন না, তুমি সামনের দিকে আগাবা, সবসময় আগাবা। রান দেওয়া মানে আমরা বুঝাচ্ছি যে হলো হচ্ছে 1 থেকে 100টা প্রশ্ন তুমি 3 বার পড়বা, 3 বার রান। এটাকে বলে হলো 3 বার রান। প্রথম রানে দেখা যাবে যে তুমি 60 বা 70% কোশ্চেন পাচ্ছিছো, পরের রানে আবার দেখবে যে 5-7টা তোমার মনে পড়ে যাবে, বাট তুমি একটা প্রশ্ন কখনোই একবার ধরে থাকবে না। আচ্ছা, এরপরে হলো হচ্ছে রাতুল একজন চ্যাট বক্সে প্রশ্ন করছিল যে হচ্ছে টপ 1000-এর ভিতরে থাকতে কত সেফ আর কি। যদিও এই প্রশ্নটার কোনো ভিত্তি নেই, তারপরেও তুই যদি তোর মতো করে বলিস আর কি, টপ 1000-এর ভিতরে থাকতে আচ্ছা, মানে কত আমি মার্ক বা একটু বলি। কি কি সেফ। আমি একটু বলি, গত বছর কিন্তু মানে প্রান্তরা যে এবার এক্সাম দিয়েছে, ওইবার কিন্তু কোশ্চেন গুলা খুব খুব ইজি ছিল এবং কাট মার্কসটা অ্যারাউন্ড 73 ছিল। যদিও 100 মার্কের মধ্যে কাট মার্কসটা হয় না, আলটিমেটলি 150-এর মধ্যে এটা হিসাব করা হয়। তারপরেও অন অ্যান এভারেজ যদি জিপিএ যদি আমরা 40 ধরি, দেন হয়তো 110-12 এর আশেপাশে কাট মার্কসটা ছিল, ঠিক আছে? সো এইটা কিন্তু ইন জেনারেল থাকে না, ঠিক আছে? তার আগের বার কিন্তু অনেক কম মার্কসে চান্স হয়েছে। তার আগের বার আমি একটু বলি যে আমার এক পরিচিত, সে 66.5 পেয়ে কিন্তু 338তম হয়েছে, ঠিক আছে? যেটা কিন্তু, যে মার্ক পায় কিন্তু লাস্ট ইয়ার চান্সও হয় না, চান্স কি মানে ওয়েটিং লিস্টেও আসে নাই 56 পেয়ে, ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা কিরকম? মানে 2022-23 সেশনে আমরা দেখতেছি যে কাটমার্কসটা হয়ে যাচ্ছে 50 এবং তার পরের বছরই কাটমার্কসটা হয়ে যাচ্ছে 73। তার মানে কি কাটমার্কসের ডিফারেন্স প্রায় 23, ঠিক আছে? এটা কিন্তু হিউজ। সো তুমি যদি আমাকে বলো যে কাটমার্কসটা কত, বলতে আমি কিন্তু আলটিমেটলি বলতে পারবো না, ঠিক আছে? এখন কাটমার্কসটা এইবার কত হইতে পারে ভাইয়া, আপনার যদি কোনো আইডিয়া থাকে তাহলে দেন। তাইলে আমি বলবো যে কাটমার্কসটা, যেহেতু বা কোশ্চেন করতেছে এবং কম্পিটিশনও বেশি হবে, তাহলে কোশ্চেন যদি স্ট্যান্ডার্ডও হয়, কাটমার্কস হয়তো 63-65 এর আশেপাশে হইতে পারে। আই এম নট শিওর, আমি কিন্তু একটা আইডিয়া দিতে পারি। তবে কোশ্চেনটা দেখলে বা এক্সামটা হলে এটা হয়তো আরো একটু ক্লিয়ার ধারণা দেওয়া যাবে, ঠিক আছে? কোশ্চেন হার্ড হলে হচ্ছে কাটমার্কসটা আরো কমে আসতে পারে, এবং কোশ্চেন যদি ইজি হয় সেক্ষেত্রে কাটমার্কসটা আরো বাড়তে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন কাটমার্কস নিয়ে হচ্ছে তোমার যতটা চিন্তা থাকা উচিত, তার থেকে বেশি চিন্তা থাকা উচিত যে তুমি কতটা বেশি কারেক্ট অ্যান্সার করে আসতে পারো, ঠিক আছে? এটাই তোমার মেইন কনসার্ন হওয়া উচিত। ধরো কাটমার্কস আমি বললাম যে এবার 65 হবে, তুমি কি 70 অ্যান্সার করে চলে আসবা? অবশ্যই না, ঠিক আছে? তোমার ওই এক্সাম হলে বসেই তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি পরিমাণ অ্যান্সার করবা। তুমি যদি দেখো যে না, কোশ্চেন অনেক বেশি হার্ড হয়েছে, সেক্ষেত্রে তুমি কম অ্যান্সার করে আসবা। যেমন যেবার অনেক বেশি হার্ড হয়েছে 22-23 সেশনে, সেবার কাটমার্কসটা 50 হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি তুমি 95+ তুমি ওইখানে অ্যান্সার করে আসো, তোমার দেখা যাচ্ছে 55 হচ্ছে তুমি শিওর ছিলা, বাকিগুলা তুমি হচ্ছে রং অ্যান্সার করছো, তাহলে কিন্তু অনেক বেশি নেগেটিভ কে তুমি আলটিমেটলি চান্সই পাও না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার কোশ্চেন অনেক বেশি টাফ হওয়ার ক্ষেত্রে তুমি হয়তো 70 থেকে 75 এরকম অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আশা করি বোঝাইতে পারছি।
ধন্যবাদ রাতুল। আর আরেকটা জিনিস হলো হচ্ছে, তোমার জন্য যদি একদম ইজি করে দেই ভাইয়া, তাহলে তুমি মডেল টেস্ট গুলাতে 80% মার্ক তোলার চেষ্টা করো। আমাদের মডেল টেস্ট পরীক্ষাগুলোতে আপাতত তোমার কাজ এইটাই, তারপরের কাজ তোমরা মানে তুমি পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দিবা। কারণ কি মানে হচ্ছে অনেকেই যে প্রান্তদের ব্যাচেও রাতুল ছিল, মনে আছে কি? ওরা হচ্ছে মানে খুব হার্ড কোশ্চেন খুঁজতো, যে ভাইয়া হার্ড প্রশ্ন কই, এত সোজা প্রশ্ন কি কোনোদিন হবে নাকি। কিন্তু আলটিমেটলি হ্যাঁ, এই যে হ্যাঁ, প্রান্তর মতো বা যারা হচ্ছে আমাদের উপরে বিশ্বাস রাখছিল, প্লাস হচ্ছে চুপচাপ পরীক্ষা গুলো দিচ্ছিল, কারণ ও জানে যে আমার এই প্রশ্ন হয়েছে, এই প্রশ্নে আমার মানে কিরকম মার্ক পাওয়া লাগবে, বা 80% আমার মার্ক পাওয়া লাগবে, বা আমি কতটুকু সর্বোচ্চ সলভ এটা করতে এটা পারি। ওরা কিন্তু এই জিনিসটাতে ফোকাস দিচ্ছিল, এবং কিন্তু বাট রেজাল্ট গুলা মানে কিন্তু এখনো আমার কাছে আছে, যে প্রান্তর কিন্তু মানে ওইটাই। ম্যাক্সিমাম মডেল টেস্টে 83 84 থাকতো, এবং ও মেইন এক্সামে কিন্তু 81 পেয়েছিল মেবি, অথবা 79 এরকম। প্রান্ত মনে আছে কি কত পেয়েছিল? জি ভাই, 79 মানে পয়েন্ট সামথিং। হ্যাঁ, 79 পয়েন্ট সামথিং। ওর কিন্তু আমাদের মেইন মডেল জি ভাই। টেস্টও এরকমই মার্ক থাকতো, ঠিক আছে? সো তো মার্কসে কিন্তু খুব আলটিমেটলি ডিফারেন্স তোমরা হয়নি, কোশ্চেনের কোয়ালিটিরও হ্যাঁ, ডিফারেন্স হয়নি। এবারও আশা করি হবে না। প্রশ্নের কোয়ালিটি বা প্রশ্নের মান এইসব, বা হচ্ছে নাম্বার কত পাইলে সে বা কত পাইতে হবে, এগুলা না করে তুমি হচ্ছে যে এক্সামটা যখন হবে সেই এক্সামটা মানে হচ্ছে তুমি তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা, মেইন এক্সামেও ওই জিনিসটাই করবা, দেখবা যে আলটিমেটলি তোমার একটা ভালো ফলাফল হবে। তো এরপরে কারো প্রশ্ন থাকলে করতে পারো। নেক্সট কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা বেশিক্ষণ টাইম নেবো না এখন, তোমাদের মানে সর্বোচ্চ সময়টা দেওয়া লাগবে হচ্ছে টেবিলে বসে পড়াশোনার ক্ষেত্রে। এইটারও দরকার আছে, মানে তোমার গাইডলাইন সেশন বা তোমার মেন্টরশিপ, তোমার সমস্যাগুলো শেয়ার করার প্রয়োজন আছে, যার কারণে এইটা, কিন্তু এটা বেশি লেন্দি করা ঠিক হবে না। নেক্সট কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা মানে আনমিউট করে তোমার প্রশ্ন শুনতে যাচ্ছি, তারপরেও কেউ যদি মানে আমাদের চ্যাট বক্সে দাও কোনো সমস্যা নাই, বাট আমরা কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা ওই লেভেলে তৈরি করতে চাচ্ছি যে তোমার নাম সহ যাতে আমাদের মুখস্থ হয়ে যায়। হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যাঁ, নামটা বললে তুমি প্রশ্ন করো। হ্যালো, আমি সুলতান মাহমুদ বলতেছি। হ্যাঁ বলো ভাইয়া। ভাই, আপনাদের রিভিশন এক্সাম গুলোতে আমার 80%-এর উপর নাম্বার ছিল। এখন দেখা যাচ্ছে যে আমি অন্যান্য জায়গায় পরীক্ষা দিচ্ছি, ওইখানে মডেল টেস্ট গুলো ফেস করছিলাম, ওইখানে আমার অনেক সময় দেখা যাচ্ছে 70%, অনেক সময় দেখা যাচ্ছে 60% নিচেও চলে আসতেছে। তো এখন আমি বুঝতেছি না, আপনাদের এখানে তো 80%-এর উপরেই থাকে। আচ্ছা, আচ্ছা, এটার এখানে অ্যান্সার হচ্ছে প্রান্ত থেকে ভালো আশা করি কেউ দিতে পারবে না। প্রান্ত এই অ্যান্সারটা একটু প্রান্ত দাও। প্রান্ত প্রান্ত অনেকগুলা কোচিং সেন্টারে ভর্তি ছিল, প্রান্ত জানে, এবং আলটিমেটলি ও একদম কনক্লুশন করতে পারবে ব্যাপারটা। প্রান্ত। জি ভাইয়া, ওই ও যেটা বললো ওইটা আমার ক্ষেত্রে হয়েছে ভাইয়া, বুঝছো, একদম সেম। আমার অনেক জায়গায় যেখানে বললাম আমি পরীক্ষা দিছি, আমি নামগুলো বলতে চাচ্ছি না বা বলবো না, ওখানে তোমার মতো সেম আমার ওখানে 50% 60% মার্ক আসতো। কারণ ওখানকার কোশ্চেন গুলো থাকতো অনেক টাফ, আর ওইখানে যে কোশ্চেন গুলো থাকতো ওইটা ওই ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর ছাড়া অনেক সময় সলভ করা যাইতো না, আবার দেখা যায় যে যে সময়টা থাকে ওই সময়ের মধ্যে ওইটা সলভ করা যাইতো না। দ্যাটস ওয়াই কি হইতো, ওই আমরা ঠিকভাবে অ্যান্সারই করতে পারতাম না, কমে আসতো মার্কস। আবার দেখা যায় যে ওই যে ক্যালকুলেটর যেহেতু এলাও নাই, তো ওই জন্য হইতো না। তো ওইটা নিয়ে তুমি ভাইবো না, আর খুব বেশি টেনশন করার দরকার নাই। তুমি বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখবা যে খুব যে আহামরি কঠিন কোশ্চেন তাও কিন্তু লাস্ট বছরগুলোতে আসে না। ম্যাক্সিমাম দেখা যায় যে এভারেজ কোশ্চেন গুলো আসে। তো ওগুলা নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নাই। তুমি তোমার মধ্যে দায়িত্ব, পড়াশোনা করা, এক্সাম দেওয়া, তুমি দিয়ে থাকো। ওই রেজাল্ট নিয়ে তো ভাববা না, কিন্তু সবসময় চেষ্টা করবা যেন এর থেকে ভালো কিছু হয়, এর থেকে ভালো কিছু হয়। এই তো ভাইয়া। আচ্ছা, কোনো কোচিং সেন্টারের নামটা আমরা নিতে চাই না, হ্যাঁ। তবে এইটুকু একটু শেয়ার মানে বলতে চাই যে হচ্ছে তোমরা এগ্রি এগ্রি নিয়ে কাজ করতেছে এইরকম কোচিং সেন্টার গুলোর সাথেই থাকার চেষ্টা করবা, কারণ এগ্রি এক্সামটা ভাইয়া একটু ডিফারেন্ট। দেখো মেডিকেল, এখন যদি আমি উদাহরণ দেই অনেক সময় অনেকে হাসাহাসি করবে, কারণ দেখো মেডিকেলের প্রিপারেশন কিন্তু কেউ মানে হচ্ছে বুয়েটের কোনো ভাইয়া মেডিকেলের পড়ায় না আর কি, যতদূর আমি জানি আর কি। এখন পড়াইলেও পড়াইতে পারে। তো এগ্রির ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, অনেক কোচিং সেন্টার আছে তারা ভাবে তাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক করাই থাকে, ঠিক আছে, তাদের খালি হচ্ছে অ্যাড করলেই হয়ে যায়, তারা তাদের মতো করে মানে প্রশ্নগুলো অ্যাড করে, যেগুলো আলটিমেটলি হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড না আর কি, যার কারণে
স্টুডেন্টদের একদম কনফিডেন্স লেভেল জিরো হয়ে যায়। একে তো চান্স পায়নি, তার উপরে যখন দেখা যায় যে 60%-এর নিচে মার্ক পাচ্ছে, ওই একদম ডাউন হয়ে যাবে, মোরালি ডাউন হয়ে যাবে, এটা একদম মানে 100% লিখে নাও। এখনো আবার হলো মানে এগ্রি স্ট্যান্ডার্ড অনেক কোচিং সেন্টার আছে যারা বিগত সময়ে ভালো ভালো মানে সার্ভিস দিয়ে আসছে, ভালো মানে কোশ্চেন করছে। তারা আবার এখন দেখা যাচ্ছে একটু পশ সাজার জন্য তারাও কঠিন প্রশ্ন করে, যাতে তাদের নামগুলা বলে যে এত কঠিন প্রশ্ন হয়েছে। কিন্তু তারা আলটিমেটলি কঠিন প্রশ্ন করতে যায় তাদের স্ট্যান্ডার্ডটা হারাই ফেলতেছে, যেটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি যতদূর পারি। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই যে এক কোচিং সেন্টারে 80% পাচ্ছি, আরেক কোচিং সেন্টারে 60 নিচে পাচ্ছি। তো এটার উদাহরণ তো মানে প্রান্ত দিলই আর কি। আলটিমেটলি পরীক্ষার হলেই যে দেখতে পারবো যে এগ্রি স্ট্যান্ডার্ড মানে প্রশ্নটা জি ভাই, কিরকম আরেকটা হয় আর কি বিষয় হচ্ছে কৃষির ভাইয়া, জন্য। হ্যাঁ ভাইয়া হচ্ছে কঠিন প্রশ্নগুলো অ্যান্সার করার থেকে আমার মানে কঠিন প্রশ্ন যে সময়টা পাওয়া যায় আসলে, এখানে যে আহামরি খুব বেশি কয়েকটা কঠিন প্রশ্ন থাকে এরকমও না। আর যদি কেউ মনে করে যে আমি কঠিন নিয়ে মাথা খারাপ করে থাকলাম আর সহজগুলো ভুল করলাম, তাহলে তো হবে না। তুমি এভারেজ প্রিপারেশন নাও, আমি বলতেছি যে তুমি ভালো করবা। খুব কঠিন প্রশ্ন নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, একবার যেগুলো খুব হার্ড ওগুলা স্কিপ করো, যেহেতু সময় কম। সহজগুলো বারবার দেখো, বারবার ইয়ে করো। ম্যাক্সিমাম যেগুলো বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে পাবা ওই রকম রিলেটেড কোশ্চেন তুমি সলভ করবা। কঠিন গুলো এখন থেকে স্কিপ করা শিখো। আর তুমি যদি মনে করো যে এক্সাম হলে এতগুলো বিষয় নিয়ে মাথায় নিয়ে যাইতে হয়, এতগুলো সাবজেক্ট, তুমি যদি মনে করো আমি সব কিছু কাভার দিয়ে একদম কঠিন সবকিছু ইয়ে করে যাবো, তাহলে ভাই হবে না। তোমাকে এখন থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করা শিখতে হবে। কঠিন ম্যাথ গুলা যেগুলো আছে ওগুলো স্যাক্রিফাইস করা শিখতে হবে। ক্যালকুলেটর ছাড়া যেগুলা করা সম্ভব না ওগুলো তোমাকে ইয়ে করতে হবে। তো এইভাবে তোমাকে মেন্টালি প্রিপারেশন আগে থেকে নিয়ে যেতে হবে, যেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি ওখানে আউটপুটটা দিয়ে আসতে পারি। এই তো ভাইয়া। এইটাই, কারণ যেটা তুমি পারো সেটাই যাতে তোমার ভালোভাবে হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ। এরপরের প্রশ্নটা হচ্ছে, আমি প্রথমবারে মুখস্থ গুলা করতাম, দ্বিতীয়বারে ম্যাথমেটিক্যালি টার্ম গুলা করতাম, পদার্থ রসায়ন, আর তৃতীয়বারে যেগুলো কনফিউশন সেগুলো করতাম। এবার তো ম্যাথ আছে, তাহলে ম্যাথ গুলো কোন বারে দেখবো, দ্বিতীয়বারে ম্যাথ গুলো দেখলে কেমন দেখলে হবে? আচ্ছা, আমি যেটা বললাম, তুমি ফার্স্টে বায়োলজি দেখাবা, বায়োলজিতে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, শেষ। মানে আমি তোমার অ্যান্সারটা একদম মানে বাংলা ভাবে দিচ্ছি আর কি, যেটা ধরতে গেলে ফার্স্টে বায়োলজি দাগাবা। বায়োলজি তুমি 30টার ভিতরে যে কয়টা পারবা, 20টা 25টা যে কয়টা পারো, সে কয়টা প্রথমবারে দাগায় যাবা। এরপরে কেমিস্ট্রিতে আসবা। কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টার্ম বা হচ্ছে তোমার থিওরিটিক্যাল টার্ম এইটা বলে কোনো কথা নাই, তুমি 20টা কোশ্চেনই মানে তোমার সলভ করার চেষ্টা করবে আর কি। তো 20টা কোশ্চেনে দেখবা যে হচ্ছে 10 থেকে 12টা থিওরিটিক্যাল টার্ম থাকবে, এগুলো তো অবশ্যই করবা, সাথে ম্যাথ গুলোও দেখে যাওয়ার চেষ্টা করবে। এমন না যে তুমি ম্যাথ দেখলা আর রেখে দিলা, ম্যাথ দেখলা আর রেখে দিলা, তুমি শুধু হচ্ছে থিওরিটিক্যাল গুলো দেখাচ্ছ, এরকম করে আগানোর কোনো প্রয়োজন নেই। তারপর ফিজিক্সে ওইরকম দেখবা যে 7 থেকে 8টা থিওরিটিক্যাল টার্ম থাকবে, বাকিগুলো ম্যাথ থাকবে, যেগুলো পারবা সেগুলো দাগাবা। তারপরে সামনে ম্যাথের দিকে যাবা, 4 নম্বরে ম্যাথ করবা, সর্বশেষে হচ্ছে আহ ইংলিশ করবা। তারপরে তুমি আবার প্রথমে আসবা। প্রথমে কি করছো, তুমি বায়োলজির 5টা কোশ্চেন ধরো পারো নাই, সেই 5টা কোশ্চেন আরেকবার দেখলা, বা তোমার 50-50 যে চান্স গুলো আছে সেগুলো তুমি দাগাইলা। এরপরে সেকেন্ডে কেমিস্ট্রি দেখা গেল যে হচ্ছে তুমি ম্যাথমেটিক্যাল টার্ম কয়েকটা বাকি রাখছিলা। মানে সবগুলা না, সব ম্যাথমেটিক্যাল টার্ম বাকি রাখো নাই, কয়েকটা বাকি রাখছিলা যে তোমার মনে হয়েছে যে এগুলো করতে টাইম বেশি লাগবে, সেগুলো রাখছিলা, সেগুলো একবার দেখলা। তারপর ফিজিক্সের ক্ষেত্রেও সেম। তারপরে হচ্ছে 4 নম্বরে তোমার ম্যাথেও দেখবা যে তুমি 5 থেকে 7টা বাকি রাখছো, সেগুলো আবার করবা। তারপরে ইংলিশেও একবার দেখলা। এবার 2টা রান শেষ হলো, থার্ড রানে যায় কিন্তু তুমি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট টাইম তোমার হাতে থাকবে। এই 5 থেকে 7 মিনিটে দেখবা যে তুমি আরেকটা রান দিতে পারতেছো, কারণ তোমার বায়োলজি আর দেখার কিছু নাই, তুমি সবগুলা দাগায় ফেলছো। কেমিস্ট্রি থেকে দেখবা যে তোমার 1 থেকে 2টা প্রশ্ন বাকি আছে, সেগুলো তুমি দেখবা যে পারতেছো কিনা, পারলে তুমি দাগাবা। এরপরে ফিজিক্স, এরপরে ম্যাথ, এরপরে ইংলিশ আরেকবার, এই হয়ে মিনিমাম তোমার 3টা রান দিতে হবে। তুমি কোনো জায়গায় এক জায়গায় মানে দাঁড়ায় থাকা যাবে না, বা হচ্ছে তুমি ভাবা যাবে না যে এটা তো ম্যাথ, এটা একবারেই বাদ, এটা একবারে শেষে করব। এরকম না, অনেক ম্যাথ আছে বা অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওই ম্যাথমেটিক্যাল টার্ম বা ওই সংখ্যাটা এমনি দিছে, ওই সংখ্যাটার কোনো কাজই নাই। এমনও অনেক ম্যাথ আছে বা এমনও অনেক প্রশ্ন আছে। তো তুমি যদি জাস্ট খালি দেখো সংখ্যা আছে তার মানে ম্যাথ, আমি এটা বাদ দিলাম, এরকম করার কোনো সুযোগ নাই। বা তোমার শেষে যেয়ে কিন্তু তোমার চাপ হয়ে যাবে, তোমার মনে হবে যে তুমি 50টা প্রশ্ন দাগাইছো, তোমার আর 50টা বাকি আছে, কিন্তু মানে 50টাই আবার ম্যাথমেটিক্যাল টার্ম, তখন কিন্তু তুমি একদম চাপে পড়ে যাবে। আর 1 ঘন্টার ভিতরে যদি একবার চাপে পড়ো তাহলে কিন্তু সর্বনাশ। তো সেহেতু তুমি সবগুলা প্রশ্নই পড়ার চেষ্টা করবা 3বার। এইভাবে পরীক্ষাগুলো দাও, আশা করি ভালো হবে। আচ্ছা, আরেকজন বলছে যে ভাই মডেল টেস্টের ভাই আগে পড়ার প্ল্যানটা, এটা আমাদের রেকর্ড আছে, ওটা একবার দেখে নিও। আচ্ছা। ভাইয়া
কেউ প্রশ্নগুলো করতে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া প্রান্ত ভাই কি সবগুলো অনলাইনে দিত নাকি অফলাইনে দিত? যেহেতু এক্সাম হলে আপনার নার্ভ নিয়ে একটু ব্যাপার স্যাপার আছে, নার্ভ কন্ট্রোল করার। আচ্ছা প্রান্ত, অ্যান্সারটা দিয়ে দাও সংক্ষেপে। আমি ভাইয়া সেই সময় অনলাইনে এক্সাম দিয়েছি। আমি আসলে এখানে এসে প্রিপারেশন নিছিলাম। এমন সে আমার রিলেটিভ আছে, আমার বোনের বাসা। তো এখান থেকে আমি বের হইতাম না, আমি পরীক্ষাগুলো সব অনলাইনে দিছি ভাইয়া। এই তো। তবে আমি পরীক্ষা একটু অ্যাড অনলাইন করি, অফলাইন দাও, কোনো সমস্যা নাই, একটু কিন্তু বাট তোমার সাথে খাতা খাতা থাকা লাগবে আর কি। খাতা দেখে মানে তুমি প্রশ্ন দেখবে অনলাইনে, সলভ করবে অফলাইনে, অ্যান্সার দিবা তুমি তোমার হাত দিয়ে আচ্ছা আর কি। এখন আমি নতুন একটু কিছু বলি অ্যাড করলে add করো। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি চাও যে তোমরা অফলাইন এক্সাম দিতে চাও, অফলাইনে এক্সাম দেওয়ার গুরুত্ব নেই এটা আমি বলতেছি না, অবশ্যই আছে। কেউ যদি চাও যে অফলাইনে এক্সাম দিতে, তাহলে কিন্তু আমরা ওই মার্কশিটটা প্রোভাইড করতে পারি, প্রথম কথা। আরেকটা এক্সাম্পল দেই, ধরো 20 সালের দিকে যে অ্যাডমিশন এক্সাম গুলা হয়েছে, ঠিক আছে, 20 সালে বা 21 সালে যে অ্যাডমিশন এক্সাম গুলা হয়েছে, ওই টাইমে কিন্তু পুরা বাংলাদেশ লকডাউন ছিল। ওই টাইমে সবাই অনলাইনে এক্সাম দিছে, অনলাইনে কোচিং ক্লাস করছে, স্টিল কিন্তু টপ করছে, ঠিক আছে। এমন না যে তোমার ওইবার কাট মার্কসটা অনেক কমে গেছে, এমন কিন্তু না, ওইবারও কিন্তু মেডিকেলে হচ্ছে 89 পেয়ে ফার্স্ট হয়েছে। বা অন্যান্য ভার্সিটিতে কাট মার্কস যে কমে গেছে তা না, তার মানে কি অনলাইনে কি প্রিপারেশনে কোনো ঘাটতি ছিল? ছিল না। এটা কিন্তু এটাই প্রমাণিত করে যে অনলাইন অফলাইনে আহামরি কোনো ঘাটতি হয় না, ঠিক আছে। আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা জি ভাইয়া। ভাইয়া, পড়া জিনিসগুলো ভুলে যাই হলে, এই বিষয়টা কন্ট্রোল করব কিভাবে? পড়া জিনিস ভুলে যাওয়া এটা হচ্ছে স্বাভাবিক। তুমি রাইট ট্র্যাকে আছো, এটাই আমি বলবো। তুমি এগ্রি এক্সাম যেটা দিবা সেটাতে বিশ্বাস রাখো, তুমি ভুলবা না, কারণ তুমি এখনো পড়ার ভিতরেই আছো। আর যদিও ভুলে যাও তাহলে আসলে তোমার ওইটা তোমার হাতে ছিল না। অনেক সময় অনেক সোজা জিনিস মনে হয় যে একদম সোজা, এটা কেন আমি মানে পারতেছি না এক্সাম হলে, এইটা মনে করা যাবে না। তুমি সামনের দিকে আগাবা। যে জিনিসটা বললাম যে তোমার মিনিমাম 3টা রান কিন্তু দিতেই হবে। তুমি এক জায়গায় যদি দাঁড়ায় থাকো এবং ভাবো যে এটা তো আমি পারতাম, কেন পারলাম না, তাহলে তোমার পুরো 1 ঘন্টা কিন্তু শেষ। আর ওই 1 ঘন্টা শেষ হইলে তোমার ওই এগ্রি এক্সামও শেষ। ঠিক আছে? তো পড়া জিনিস অবশ্যই ভুলবা, অনেক সোজা জিনিসও ভুলে যাবা, অনেক সোজা জিনিসও তুমি এক্সাম হলে পারবা না আর কি। সেটা নিয়ে বসে থাকা যাবে না। আহ, ভাইয়া, আচ্ছা নেক্সট। হুম হুম, নামটা বলে প্রশ্ন ভাইয়া করো। ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন চ্যাপ্টারটাতে আমি উইক। তো ইন্টিগ্রেশন আর ত্রিকোণমিতি মানে এই দুইটা নিয়ে কি করা যায়? স্কিপ করা ঠিক হবে নাকি কি করব? না, ভুলেও স্কিপ করবা না কোনো চ্যাপ্টার, বা মানে ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, তারপরে যদি তুমি এদিক থেকে বলো মানে রসায়ন থেকে বলো জৈব যৌগ, এগুলা চ্যাপ্টার ভুলেও স্কিপ করা যাবে না। তোমাদেরকে আমি বারবার বলছি যে হচ্ছে তুমি একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্টে তুমি উইক হইতেই পারো, তাই বলে ওইটা তোমার একদম স্কিপ করা ঠিক হবে না। এই ক্ষেত্রে তুমি দুইটা জিনিস ফলো করবা। এক নাম্বার হচ্ছে ওই চ্যাপ্টারের বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে ওই টাইপ গুলো তুমি সম্পূর্ণ সলভ করে যাবা, যাতে করে ওই টাইপ থেকে যদি দেয়, এবং দিবেও তাই, লিখে নাও, ওই টাইপ থেকেই দিবে, বিগত বছরের টাইপ গুলো থেকেই দিবে, যাতে তোমার ওইটা ভুল না হয়। আর তুমি যখন দেখা যায় যে হচ্ছে ধরো ইন্টিগ্রেশন একটা চ্যাপ্টার ফুল তুমি হচ্ছে বাদ দিয়ে গেলা, এবং কোশ্চেনে তোমার ইন্টিগ্রেশন থেকে 2টা এমসিকিউ দিছে সাপোজ, ঠিক আছে, তুমি কিন্তু প্রশ্নটা দেখার সাথেই যখন তোমার মাথায় বা ব্রেনে যাবে যে হচ্ছে এটা তো ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে আসছে, তুমি কিন্তু ওই প্রশ্নটা ভুলেও আর পড়ে দেখবা না। ঠিক আছে? ভুলেও আর পড়ে না দেখে তুমি কিন্তু সামনের দিকে যাবা। কিন্তু এমনও হইতে পারে এবং এমনও হয় কৃষি গুচ্ছে, যে ইন্টিগ্রেশন থেকে সরাসরি হুবহু তোমার হচ্ছে এই সূত্রটা উঠিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু তোমার ব্রেন কিন্তু ওইটা দেখবেও না বা পড়বেও না এক্সাম হলে, কারণ তুমি আগে থেকে সেট আপ দিয়ে আসছো ব্রেনকে যে হচ্ছে ইন্টিগ্রেশন দেখার সাথে আমি স্কিপ করবো কারণ আমি পড়ি নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। যে জিনিসটা আমি বললাম যে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করো, আর হচ্ছে তুমি একদম সোজা সোজা যে জিনিসগুলা, যেমন সূত্র, ওই চ্যাপ্টার থেকে যে যত সূত্র আছে সূত্রগুলা জাস্ট দেখে যাও, তাহলেই এনাফ। কারণ আহ, যে জিনিসটা বললাম যে সোজা জিনিস দিলে অন্তত যাতে তুমি পড়ো এবং পড়ে দেখবা যে তুমি হচ্ছে অ্যান্সার বের করতে পারতেছো, কিন্তু দেখা গেল যে হচ্ছে সোজা জিনিস দিছে, তুমি ওই ইন্টিগ্রেশন বা ত্রিকোণমিতি দেখার সাথে সাথে বাদ দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি লস করবে। যার কারণে ওই যে চ্যাপ্টার 2টাতে তুমি বললা যে তুমি দুর্বল, তো ওই 2টা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ বলতে হচ্ছে বিগত বছরের টাইপ গুলা সলভ করবা, আর হচ্ছে ওই চ্যাপ্টারের যত এমসিকিউ গুলো আছে সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা, তাহলেই এনাফ। শুধু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে না, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি, জৈব যৌগ, চারটার জন্যই সেম জিনিস। তুমি বিগত বছরের কোশ্চেন সলভ করবা, আর হচ্ছে ওই চ্যাপ্টারটা একটা ওভারভিউ নিয়ে তুমি যাবা। তুমি একটা সাবজেক্টে, আমি তো বললাম যে
তোমার একটা অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে গেলে তোমার 4টা বা 5টা সাবজেক্টে প্রো হওয়া লাগবে এমন না। তুমি 2টা সাবজেক্টে যদি তুমি খুব ভালো থাকো, বাকিগুলোতে যদি এভারেজ প্রিপারেশন নিয়ে যাও, তারপরেও তোমার চান্স হবে। আর সেখানে তো তো মাত্র 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারের জন্য এই স্ট্র্যাটেজিটা ফলো করলে না। ভাইয়া ম্যাথের এখানে আশা আমি করি। একটা কথা বলতে চাই। হুম, হুম, বল। আসলে ভাইয়া ম্যাথ আমি ফার্স্টে বললাম আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, তারপরেও ভর্তি পরীক্ষায় মেইন যে পরীক্ষা ওখানে কিন্তু 20টা এমসিকিউর মধ্যে ভাইয়া আমার 19টা হয়েছিল। মানে এটা আমি কিভাবে করছিলাম জাস্ট এটা বলি। আমি কিন্তু ম্যাথ প্রথম থেকে একাডেমিকে ভালো করে পড়ি নাই, আবার শেষ দিকে এসে পড়ছি, কিন্তু আগে থেকে যেহেতু মেডিকেল প্রিপারেশন ছিল ওই জন্য ম্যাথ পড়ার সুযোগ হয় না বা পড়ি নাই। সেই দিকে আমার পড়াশোনা ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে ছিল জাস্ট এমসিকিউ বেসড পড়াশোনা ভাইয়া। যখন যে এমসিকিউটা পাইছি ওইটা আমি ওইভাবে সলভ করছি বিগত সাল কোশ্চেন গুলো অনুযায়ী। ইভেন যে চ্যাপ্টার ভিত্তিক যে সহায়ক বই থাকে ওই বই থেকে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ বেসড পড়াশোনা করছি, কিন্তু আমি যেবার শুরু থেকে শুরু করছি সব ম্যাথ গুলো চ্যাপ্টার ধরে ধরে ধরে, এরকম না ভাইয়া। সবসময় আমার এমসিকিউ বেসড পড়াশোনা ছিল ওই ম্যাথের ক্ষেত্রে। আর ম্যাথেই মানে সব থেকে ভালো, মানে মার্ক ডিস্ট্রিবিউশনে ম্যাথে সবচেয়ে আগাই ছিল আর কি। এই তো 20টাতে 19টা হয়েছিল। আচ্ছা, এটা ঠিকই আছে, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি মেডিকেলের প্রিপারেশন নিয়ে 0.25 এর জন্য হয়নি, আমিও হলো হচ্ছে এই যে এগ্রি এক্সামে হলো হচ্ছে 20টার ভিতরে 19টা হয়েছিল আর কি। আচ্ছা, যাই হোক, এটা ভিন্ন বিষয়। তোমার ক্ষেত্রে যে তা হবে তা না, বাট তুমি মানে পড়ে যাইতে হবে আর কি, কোনোটা বাদ দিয়ে যাওয়া যাবে না। নেক্সট কারো কোশ্চেন থাকলে করতে পারো, আমরা আর বেশিক্ষণ টাইম নেবো না, 10 থেকে 12 মিনিটের ভিতরে শেষ করে দিব। নেক্সট কারো কোশ্চেন থাকলে করতে পারো। ভাইয়া আমি জীবন। জি হ্যালো ভাইয়া, বলবো। ভাইয়া, যে আমার ম্যাথে কিছু চ্যাপ্টার রিভিশনের বাকি আছে, ওই চ্যাপ্টারগুলো এখন কিভাবে রিভিশন দিব? যেমন কি চ্যাপ্টার, একদম স্পেসিফিক ভাবে বলো। এই যেমন হচ্ছে ম্যাথ দ্বিতীয় পত্রের কণিক চ্যাপ্টারটা, তারপর স্থিতিবিদ্যা, এগুলো আগে করছি কিন্তু এখন মনে করে যে ভালোভাবে আর কি করা হয়নি। আচ্ছা, আগে যখন করছো তখন কি একাডেমিক পড়ছো নাকি মানে অ্যাডমিশনের জন্য? অ্যাডমিশনের জন্যই পড়লাম, ওই যে আমি তো ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়ছি তো। আচ্ছা, তাহলে তো তোমার হয়তোবা তুমি একটা নোট বা কোনো কিছু ফলো করে বা টাইপ ভিত্তিকই করছো, যতদূর জি ভাই। জি ভাই। আমার মনে হয়। তো কনিক চ্যাপ্টারটার ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে কনিক চ্যাপ্টারটা তুমি যেখানে মানে অ্যাডমিশন করছো একবার, বা তোমার খাতা যদি থাকে বা টাইপ ভিত্তিক, ওই ওই রিলেটেড থিওরি গুলো আরেকবার একটু রিভিশন দিবা। দেওয়ার পরে তারপরে তুমি কোশ্চেন ব্যাংকে যাবে। বুঝতে পারছো? আচ্ছা ভাই। জি ভাই। মানে টাইপ ভিত্তিক গুলো তুমি আরেকবার একটু দেখা লাগবে। সরাসরি তুমি একবারে হচ্ছে ইয়াতে যায় না, মানে কোশ্চেন ব্যাংকে যায় না বা কোশ্চেন সলভ করা শুরু করো না। তোমার ক্ষেত্রে কিন্তু অনেকটা আগে আছে, তুমি হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিছো, তুমি টাইপ ভিত্তিক অবশ্যই করছো। তো তোমার জন্য ওই তুমি হয়তোবা নোট করে থাকতে পারো বা কোনো একটা বই ফলো করে টাইপ ভিত্তিক জিনিসগুলো সলভ করছো। ওই ওই বেস থিওরি গুলো একবার রিভিশন দিলা, ধরো টাইম একটু বেশি লাগুক, 2 ঘন্টা বা 3 ঘন্টা রিভিশন দেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকে চলে যাবো। আচ্ছা, নেক্সট কারো কোশ্চেন থাকলে করতে পারো। আর কারোর মেবি কোশ্চেন নাই, থাকলে এখনো করতে পারো। যদি কোশ্চেন না থাকে তাহলে হয়তো আমরা মিটিংটা এন্ড করে দিব। আর যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে বা আনমিউট করে বলতে পারো। সামনে যে 2টা দিন আছে, এই 2টা দিন তোমরা প্রিপারেশনটা ঠিকভাবে নাও। মডেল টেস্টে যে জিনিসটা বললাম, যে 4টা বা 5টা সাবজেক্ট পড়ে আসার দরকার নেই কোনোভাবেই, অন্তত প্রথম মডেল টেস্টে। মানে তুমি 2টা সাবজেক্ট সর্বোচ্চ শেষ করে আসো 2 দিনে, কারণ তুমি সাবজেক্ট ফাইনাল কিন্তু একদিনে দিছো, তাই না? তো তুমি এই 2 দিনে দেখা যাবে বায়োলজি আর কেমিস্ট্রিটা পড়ে তুমি হচ্ছে মডেল টেস্ট 1টা মানে তুমি অ্যাটেন্ড করো। এই না, এর মানে এই না, বারবার কিন্তু বলতেছি যে তুমি শুধু বায়োলজি আর
কেমিস্ট্রিটাই ওই মডেল টেস্ট ওয়ানে দাগাবা, তোমার কিন্তু ব্রেনে আছে। তুমি না পড়ে ওই জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে যে আরো ভালো হবে। আচ্ছা, এখানে কি এমন কেউ আছো যে হচ্ছে অন্য কোনো জায়গায় চান্স পাইছো এর আগে, মানে এডমিশনে চান্স পাইছো, এগ্রি এক্সাম দিচ্ছ, এরকম কেউ আছো? আচ্ছা, অনেকেরই একটু হেজিটেশন কাজ করে, কোন ভার্সিটি বলা দরকার নেই, জাস্ট চান্স পাইছো কি পাও নাই এটা একটু চাইলে শেয়ার করতে পারো, আর যদি প্রবলেম থাকে তাহলে স্কিপ করতে পারো আর কি। সমস্যা নাই, চান্স না পাওয়ার সংখ্যাটাই বেশি থাকবে। এবং আলটিমেটলি দেখবে যে তোমাদেরকে আমি বারবার বলতেছি, এই একটা মাত্র এডমিশন টেস্টের মাধ্যমে তোমার কিন্তু এডমিশন জার্নিটা পুরো চেঞ্জ হয়ে যাইতে পারে। বারবার বলতেছি, আমাদের সাথে ডেন্টালের চান্স পাওয়া স্টুডেন্ট পড়ে, আমাদের সাথে জাহাঙ্গীরনগর এ ইউনিট ফার্স্ট হওয়া স্টুডেন্ট অয়ন, নাম ধরে আমি বলতেছি, অয়ন। আমার আমার গ্রুপ হলো হচ্ছে 9, ও হলো হচ্ছে গ্রুপ 8। তারপরে আমার আমার সাথে পড়ে ডি জাহাঙ্গীরনগর এ ইউনিট, ডি ইউনিট, হ্যাঁ। সরি, অয়ন ছিল, ওয়ান ছিল ডি ডি ইউনিট, ইউনিটে। হ্যাঁ আর হ্যাঁ। হলো, হ্যাঁ, আকিব হলো হচ্ছে এ ইউনিট ফার্স্ট, সে আমার সাথে পড়ে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া স্টুডেন্ট আমাদের সাথে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে সয়েল সায়েন্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ পাইছে। ইভেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে, যেগুলো হচ্ছে রুয়েট চুয়েট কুয়েট, এগুলোতেও টপ করে নাই যদিও, মাঝামাঝি মানে চান্স পাইছে। সিভিল পাইছে, ঠিক আছে, সিভিল ছেড়ে দিয়ে হলো হচ্ছে এগ্রিতে পড়তেছে। তো আলটিমেটলি সব জায়গার স্টুডেন্ট তুমি মানে পাবা এখানে যে তোমার সাথে পড়বে আর কি। তো ওরা সবকিছু ছেড়ে দিয়ে এখানে আসবে, আর তুমি একটা চান্স পেয়ে তুমি এখানে মানে পড়তেছো, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার জার্নিটা পুরা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ও কিন্তু আর কোনোদিন বলতে পারবে না যে হচ্ছে, ও জাস্ট খালি বলবে যে আমি এখানে চান্স পাইছিলাম, কিন্তু ও কিন্তু আসলে তোমার সাথেই পড়তেছে। তো এই একটা এডমিশন জার্নির মাধ্যমে তুমি কিন্তু, ও সাস্টের কথা তো বাদ দিলাম আর কি, যাই হোক, সাস্ট আছে, গুচ্ছতে টপ ফার্স্টের করছে, ফার্স্টই গুচ্ছ তো আমাদের ফার্স্ট। সাথে পড়তো, আমাদের হ্যাঁ, সেকশনে ওই তো হচ্ছে আমরা আমরা ফার্স্টের ফার্স্ট। আমাদের সেকশনে ফার্স্টের ফার্স্ট ছিল। এরকম অহরহ, মানে আমাদের ব্যাচে শুধু উদাহরণ দিলাম, আমাদের জুনিয়র, আমাদের সিনিয়র এই রকমই হয়, এগ্রির হাইটটা এইরকমই হয়। তো তোমরা আশা করি যে পারবা। এবং এখানে হলো হচ্ছে কোনো জায়গায় চান্স না পাওয়া স্টুডেন্টের সংখ্যাই বেশি। কারণ কি হলো হচ্ছে, ওই যে 50% যারা অনেক কিছু ছাড়ে দিয়ে আসে, আর 50% যারা হচ্ছে কোনো জায়গায় চান্স পায়নি। ঠিক আছে, তো প্রিপারেশনটা সেভাবে চালায় যাও। আর লাস্ট একটা কেউ হয়তো প্রশ্ন করছে রাতুল ভাইয়া থেকে, লাস্ট জানতে চাই মেন্টালি লাস্ট নিজেকে ওকে রাখবো কিভাবে, সিম্পলি যদি বলিস, মেন্টালি। আচ্ছা, এটা আমি অলরেডি বলছি যে কিভাবে আসলে আমি নিজেকে ঠিক রাখছিলাম, যে যেহেতু আমি হচ্ছে একদম লাস্ট এক্সামে চান্স পাইছি। তো আমি ইন শর্ট যদি বলি, তাহলে হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া, কোশ্চেন ব্যাংকটা বারবার সলভ করা, আর হচ্ছে এই ইজি কিছু এক্সাম দেওয়া, ঠিক আছে। আর লাস্ট যে বিষয়টা ফলো করছিলাম সেটা হচ্ছে মানে আমার আর কি মেন্টাল অবস্থা যাই থাক, মেন্টাল অবস্থা যাই থাক, আমি কিন্তু মানে পড়া বাদ দেই নাই বা কোশ্চেন সলভ করা বাদ দেই নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু পরবর্তীতে এটার রেজাল্টটাও পাইছি। আশা করি বুঝতে পারছো। আর আগের কোশ্চেন আমি ডিটেলস বলছি, আর এই ভিডিওটা রেকর্ডেড আকারে তোমরা পেয়েও যাবা, যেখানে মানে তোমার কোশ্চেনের পুরো অ্যান্সারটা দেওয়া থাকবে আর কি। আচ্ছা, ইনফরমালি, ফর্মালি কেউ কোনো কিছু বলতে চাও, কোনো কিছু শেয়ার করতে চাও? অনেকের অনেক হতাশা থাকে, অনেক সমস্যা থাকে, কোনো কিছু শেয়ার করতে চাইলে করতে পারো ভাইয়া। ভাইয়া জি, বলো। ভাইয়া আমার বাবা মারা গেছে হচ্ছে কিছুদিন আগে। এখন আমি ফ্যামিলির বড় ছেলে। তো হচ্ছে আচ্ছা, আমি এখন পর্যন্ত কোথাও চান্স পাইনি, বাড়ি থেকে হতাশ। আমার ছোট ভাই, আমরা তিন ভাই, একটা ভাই হচ্ছে পনেরো পনেরো সরি ওই যে 1.5 বছর বয়স, আর একটা ভাইয়ের হচ্ছে ক্লাস 9-এ পড়ে, যে ভাই ক্লাস 9-এ পড়ে। ও ওই ভাই আমাকে চালাচ্ছে আর কি, কষ্ট করে। কিন্তু আমার মানে অ্যাকচুয়ালি পড়তেছি কিন্তু কোথাও চান্স হচ্ছে না আর কি, ভাই নেগেটিভ খাচ্ছি বেশি পরীক্ষাগুলোতে। পজিশন আসতেছে আচ্ছা, কিছু তুমি পরীক্ষায়, কিন্তু ভাই ভালো তুমি পজিশন কি আসতেছে না আর মানে, কি। বুঝতে পারছি। তো ভাই আমি তুমি কি মানে সব আমাদের জায়গায় এক্সাম গুলো পরীক্ষা কি দিছি। সবগুলো দিছো? কি ভাই? না আমাদের ভাই, আমি এক্সাম গুলো আজকে কি আমি সবগুলো আজকে দিছো? ভর্তি হইলাম ভাইয়া। ও আচ্ছা, তাহলে তো ভাই আমি থাকি তুমি, হচ্ছে রাজশাহীতে, আমার বাসা হচ্ছে ভাই নীলফামারীতে। এখানে ও ভাই আমি আচ্ছা আচ্ছা। রাজশাহীতে কোথায় পড়তেছি। আছো তুমি? ভাই আমি বিনোদপুরে, যে বিনোদপুরে থাকি।
ভার্সিটি ও কাছেই। আচ্ছা, তুমি একটু আমার সাথে ইয়ে ভাইয়ার থেকে একটু আমার ইয়ে নিয়ে নিও, আমি রাজশাহীতে আছি, আমার সাথে একটু তুমি দেখা করো। আচ্ছা যদি আচ্ছা। পারো আর কি। আচ্ছা, সমস্যা নাই। আর মেইন কাহিনী হচ্ছে তুমি কি নেগেটিভ বেশি খাচ্ছ? জি ভাইয়া। নেগেটিভের যে জিনিসটা বললাম, তুমি 100% শিওর সেগুলো তুমি ফার্স্ট রানে দাগাবা, ঠিক আছে? এরপর 50-50 চান্স আছে, এগুলা তোমার দাগাতেই হবে, মাস্ট দাগাবা। যে কোনো একটা যেটা মনে হবে সেটাই দাগাবা। আর তুমি তিনটা অপশন অথবা চারটা অপশনের ভিতরে কনফিউশন, এইটা ভুলেও দাগাবা না। এই জিনিসটা জাস্ট করো, তাহলে নেগেটিভ মার্ক খাওয়া কমে যাবে আর কি, বুঝতে পারছো? আর এগ্রি এক্সামটা অনেক সোজা ভাইয়া, এগ্রি এক্সামটা অনেক সোজা। তুমি যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো, আর হচ্ছে তুমি এক্সাম হলে যদি মাথাটা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারো, তোমার চান্স কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। এইটুকু জাস্ট বলবো যে তুমি লাস্ট দিন পর্যন্ত ধৈর্যটা ধরে পড়াশোনা করো, এবং পরীক্ষার এক্সাম হল পর্যন্ত তুমি মাথাটা ঠান্ডা রাখো, তারপরে তোমার যা হয় হোক, ঠিক আছে? এইটুকু ইনসিওরিটি তুমি আমাকে দিবা, আমি তোমার চান্স পাওয়ার গ্যারান্টি দিয়ে দিতে পারবো। জি ভাই, আমি ওই জন্য ভাই এই যে ঈদে বাসাও যাচ্ছি না। আমি এই পুরা ম্যাচে আমি দরকার একাই থাকবো নাই, এই ম্যাচে। হ্যাঁ। একটা ঈদ করো, সমস্যা নাই ভাইয়া। একটা ঈদ কোনো ভাই সমস্যা আমি নাই, তো হিন্দু পরের তো, ঈদ ইনশাল্লাহ। ও আচ্ছা, সমস্যা ওই নাই, জন্য তাহলে ভাই। তো আরো ভালো। জি ভাই, আমার তো ঈদ নাই। তাহলে ওই জন্য ভাই পুরা ম্যাচে আমি একা থাকবো ওই কয়েকটা দিন বলতে এই মানে মেইন আমার এখন টার্গেট হচ্ছে কৃষি, কৃষিতে কোন একটা জায়গায় চান্স পাওয়া আর কি। কৃষিতে অবশ্যই ভালো জায়গাতেই চান্স পাবা, কোনো সমস্যা নেই, এই দোয়াই করি। তুমি আমাকে যেটা জিনিস বললাম যে তুমি আমাকে এই দুইটা জিনিস ইনশিওর করবা, তারপরে তুমি আমার থেকে লিখে নিও যে ভাইয়া আমি এই দুইটা জিনিস করছি, কিন্তু মানে আমি চান্স পাইনি আর কি। জি ভাই, এই 20 দিন ঠিক আমার আছে, সর্বোচ্চ চেষ্টা করবো, আমার সর্বোচ্চ পরিশ্রম করার আর কি। গুড। এইটাই। আর ডিস্ট্রাকশন থেকে দূরে রাখো, দূরে থাকো, পড়াশোনার ভিতরে থাকো, পড়াশোনার রিলেটেড যত কিছু আছে সেগুলোর সাথে থাকবে সবসময়। তো আশা করি যে সবার সাথে এই ভালো একটা সেশন কাটলো। যারা প্রশ্ন করছো বা যারা শুনছো, অনেকের উত্তর হয়তো বা তারা পেয়ে গেছো, যার কারণে আর প্রশ্ন করো নাই। তো সবাইকে ধন্যবাদ, প্রান্তকে অসংখ্য ধন্যবাদ যে ওর মানে কিছু গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। এটা আশা করি যে আমাদের এইবারের স্টুডেন্টদের অনেক মোটিভেট করছে। সাথে তো তোমাদের রাতুল ভাইয়া ছিলই। তো আমি আজকের মতো মিটিংটা এখানেই ক্লোজ করতে চাচ্ছি। প্রান্ত যদি কিছু বলার থাকে শেষে একদম ছোট করে বলে আমরা সেশনটা শেষ করব। জি ভাইয়া, আসলে শেষ সময়ে সবকিছু বলে দিছি, আপনি অনেক কিছু বলছেন, ভাইয়া অনেক কিছু বলছে, আশা করি এর মধ্যেই সব কভার হয়ে গেছে, নতুন ভাবে কিছু বলার নাই। কিন্তু ভাই শেষ সময়ে যে শুধুমাত্র পড়াশোনা দিয়েই যে চান্স হবে এরকম কিছু না, অবশ্যই অবশ্যই পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতেই হবে, কিন্তু তোমাকে কনফিডেন্স রাখতে হবে। শেষ সময় একটা যে ফাইট দেওয়ার একটা অ্যাবিলিটি এটা থাকতে হবে, এক্সাম হলটাকে নিজে নিতে হবে, মানে যেসব ফ্যাক্টর গুলো আছে সবকিছু তোমাকে কনফিডেন্সের সহিত আগাইতে হবে। এই তো ভাইয়া। ওকে, ধন্যবাদ প্রান্ত। রাতুল যদি কিছু বলার থাকে বলে শেষ করে দে। আমার আসলে নতুন ভাবে বলার মতো কিছু নাই। আমরা এতক্ষণ যেগুলা বলছি এগুলা ফলো করলেই তোমরা আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর আমাদের সাথে তো অলওয়েজ তোমাদের কন্টাক্ট আছে, মানে যত খুশি পারো কোশ্চেন সলভ করো, যত খুশি মানে আমাদের হচ্ছে দরকার হয় নক দাও যে ভাই এটা এইভাবে করবো বা ওইভাবে করবো। আর গ্রুপ তো আছেই, মানে গ্রুপে ইনবক্সে যেভাবে পারো আমাদের থেকে শুধু জেনে নাও যে কিভাবে পড়বা বা কিভাবে এটা সলভ করবা। আমরা তো 24 আওয়ার্স তোমাদের সাথে আছি, তোমরা শুধু নিজের হার্ড ওয়ার্কটা করো। এই তো। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের মিটিংটা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।